প্রথমে পরিচয়টা দিয়ে নেই। আমি বরাবরের মতো তৌফিক হাসান, বাবা মায়ের বড় সন্তান। বয়স 27 চলছে। বাবা ব্যবসা করে আর মা গৃহিণী। এতটুকু জেনে রাখুন, বাকিটা গল্পে জেনে নেবেন। রাত বাজে প্রায় 10টা। ডিনার করে রুমে আসলাম। বাবা নেই, কাজে বাইরে গেছে। থাকলে কিছুক্ষণ ব্যবসায়িক কাজে কথাবার্তা বলতাম, ঘুমানোর প্রস্তুতি নিব। এমন সময় আম্মুর চিৎকার শুনে পেছনে তাকাতে দেখি আম্মু। তৌফিক, তৌফিক বাবা। কি হয়েছে আম্মু? কথা বলো আম্মু। আম্মু চোখ খোলো, কি হয়েছে? হাতের পাইল চেক করে দেখলাম চলছে। জ্ঞান হারিয়েছে, তাই টেনশন না করে বাথরুম থেকে পানি এনে আমার মাথায় দিতে লাগলাম। কিছুক্ষণ পর আবারও সেই পাগলামি। কি হয়েছে আম্মু, বলো কি হয়েছে? এমন করছো কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। তোর বাবা আর বেঁচে নেই। কে বা কারা যেন তোর বাবাকে খুন করেছে। চোখগুলো কেমন যেন ঝাপসা হয়ে এলো। হাত থেকে পানির মুখটা পড়ে গেল। দবাস করে বিছানায় বসে পড়লাম। চোখের সামনে ভেসে উঠলো বাবার সাথে কাটানো মুহূর্তগুলো। সেই বাবাই আজ আমাদের মাঝে নেই। কে বলো আম্মু, তাড়াতাড়ি বলো। হসপিটাল থেকে ফোন করেছিল তোর বাবার লাশটা বাসায় নিয়ে আসতে। আম্মুর কান্নাটা এখন আমার একদমই সহ্য হচ্ছে না। দ্রুত উঠে ফোনটা নিয়ে এসে নম্বরে ফোন দিলাম জানার জন্য। ওপাশ থেকে যা শুনলাম, হাত থেকে ফোনটাই পড়ে গেল। হ্যাঁ, আমার বাবা আর বেঁচে নেই। বাবা ছিলেন একজন রাজনীতিবিদ, সাবেক চেয়ারম্যান। পরের দিন বাবাকে দাফন করা হলো। বাবার এই মৃত্যুকে আম্মু সহ্য করতে পারেনি। আব্বুর মৃত্যুর 10 দিন পরেই আম্মু চলে গেল। রইলাম শুধু আমি। সারাদিন পড়াশোনা আর বাবার বিজনেসটাকে বড় করে তুলতে রাত দিন পরিশ্রম করে চলেছি সফলতার জন্য। একদিন বাইরে প্রচুর মেঘ জমে আছে আকাশে। ভাবলাম একটু বৃষ্টি বিলাস করে আসি। চুপচাপ বেরিয়ে পড়লাম। বাসায় অবশ্য দুটো কাজের লোক ছিল, একটা বাবুর্চি আর একজন রহমান চাচা। ছোটবেলা থেকেই তিনি আমাদের এখানে থাকতেন। তাকে বলে বের হলাম। হাঁটতে হাঁটতে প্রায় জনমানবহীন এলাকায় চলে এসেছি। তবু হেঁটেই চলেছি। হঠাৎ পেছন থেকে কয়েকটা ছেলে চেপে ধরলো আমাকে। কিরে দেবদাস, কই যাস? এমন উদাসীন মনে আমাদের তো একটু খুশি করে যা। মুহূর্তে না চাইলে চুপচাপ কেটে পড়। হা হা হা, কে মারবে তুই? এটা দেখেছিস? শালা এক কোপে ঘাট থেকে মাথা নামিয়ে দেব। বললাম তো, শুনলি না সালা। পেছন থেকে পিস্তল বের করে পরপর 5 রাউন্ড গুলি চালালাম দুজনের উপর। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, যা আমার দেহ পুরোটাই ভেসে গেল। তারপর কিরে, বল বল, কি যে দেখাচ্ছিলি? হ্যাঁ? বাকি 3 জন ধপ করে আবার পা চেপে ধরলো। তারপর বস, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ছেড়ে দিন বস। আমরা এখনো আপনার লাইনে আসতে পারিনি। হ্যাঁ বস, মাফ করে দিন। করতে পারি, এক শর্তে। তোদের চেনা যারা যতজন আছে সবাইকে নিয়ে আমার দলে। কিন্তু বস, ওদের বেতন কে দিবে? ওদের বেতন ওরাই ধরে নেবে। তোকে যা বলেছি তাই কর। ওকে বস, তাহলে আমরা এখন আসি। তোরা আমার একটা কথায় রাজি হবি ভাবিনি, তবে শোন, তোর নামটা বলে যা। আর বেইমানি করে আমার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই মৃত্যু ছাড়া। বস, আমি হৃদয়, আর আমি বেইমানি করি না বস। 5 বছর পর। ভাই, আর কতদিন এভাবে থাকবেন? বিয়ে তো করতে হবে, এবার তো বিয়ে করুন। না রে, আবার যে অনেক কাজ বাকি, সেগুলো করব, তারপর বিয়ে। প্রতিশোধ নিতে হবে আমার। ভাই, আপনার বাবাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আপনি কেন মামলা করেননি? কিভাবেই বা আপনার বাবা হসপিটালে পৌঁছালো আর মারাও গেল? প্লাস আপনার আম্মুকেই বা নিশ্চিতভাবে বলল কিভাবে? কিছুক্ষণ হৃদয়ের দিকে তাকিয়ে আর মনে বলে উঠলাম, হ্যাঁ তাই তো, এগুলো তাকে ভেবে দেখিনি। হৃদয়, আমি এখন হসপিটালে যাব, যে হসপিটাল থেকে বাবার লাশ নিয়ে এসেছিলাম। বস, 5 বছর কেটে গিয়েছে, এখন কি সে আগের ঘটনার কোনো ক্লু পাওয়া যাবে? যাবে, হৃদয় যাবে, কারণ এটা কোনো সাধারণ হসপিটাল নয়। এখানে 10 থেকে 15 বছরের রেকর্ড থাকে, এমনকি সিসি ক্যামেরার ফুটেজও। বস, আপনি কেন তবে তখন প্রতিবাদ করেননি? তখন আমি ছিলাম একা, ওদের সাথে লাগতে গেলে ধ্বংস হয়ে যেতাম। তাই তো তাদের নিজের বিশ্বস্ত বানিয়েছি, যাতে আমার সঙ্গে থাকতে পারিস। আচ্ছা বস, ওরা কি এখনো বেঁচে আছে? আর ক্লু পেলেও খুঁজবো কিভাবে? এত বছর হলো আড়ালে গ্যাং চালাই। তুই তো সেই প্রথম থেকেই আছিস আমার সাথে, তবে কি এখনো তুই আমায় চিনতে পারিসনি? এটা তোর ব্যর্থতা।
আর যারা ব্যর্থ জানিস তো আমি কখনো তাদের পছন্দ করি না। বস, এখন তবে হসপিটালে চলুন। যাব, দাদা অবশ্যই যাব। তার আগে আবার সব লোকদের নিয়ে আয়। বস, ওদের নিয়ে গিয়ে কি হবে? শোন, যদি তুই একা চলিস দেখবি তোর কথা কেউ শুনবে না, আর যদি তুই 50 জন নিয়ে চলিস তবে দেখবি রাস্তার কুকুরগুলো কেঁপে উঠবে। চল বের হই। পরপর 10টা গাড়ি জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে গিয়ে থামলো। সেখান থেকে বাজার কালো রঙের মার্সিডিজ ব্রেঞ্জ ব্র্যান্ডের গাড়ি থেকে নেমে পড়লাম আমি। চারদিকে আতঙ্কের ছাপ। হাসি পেল এদের দেখে। আমার পেছন পেছন আমার 50 জন লোকগুলো আসতে লাগলো সোজা হসপিটালের সিসিটিভি কন্ট্রোল রুমে। আমাদের এই গ্যাং দেখে হসপিটাল কর্তৃপক্ষ ছুটে এসছে। তারপর, কি ব্যাপার, আপনারা কারা? তুই সেটা জেনে কি করবি? আমি এসছি এখানে একটা লোকের মৃত্যুর কয়েক ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ দেখতে। তা তো হবে না, এটা নিয়মের বাহিরে। আপনারা চলে যান, নয়তো আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। পুলিশ? ওকে ফোন করে দেখা। ডাক্তার জ্যাকি ফোন হাতে নেবে, অমনি হৃদয় ওর হাতে গুলি করে দেয়। রাবার বুলেটে আঘাতে হাত এফোর ওফোর হয়ে গেল। সাথে সাথে জ্যাকের চিৎকার। ওসব আমি কান না দিয়ে সিসিটিভি যে নিয়ন্ত্রণ করে তার মাথায় পিস্তল ধরলাম। এরপর 2016 সালের 4ই মার্চের সিসিটিভি ফুটেজ চাই, দ্রুত বের কর। কিন্তু স্যার, এত বছর আগে সিসিটিভি ফুটেজ পাবো কোথায়? বোকা ভাবিস তুই আমায়? দ্রুত বের কর, নয়তো। কিন্তু স্যার, এমডি স্যারের তো পারমিশন লাগবে, তা না হলে আমাদের চাকরি চলে যাবে। তোর জান আগে নাকি চাকরি? 5 মিনিট সময় দিলাম, দ্রুত বের কর। গার্ড ভয়ে কিবোর্ডে কিছুক্ষণ টাইপ করে, স্যার, আপনি কোন কোন সিসিটিভি ফুটেজ নিতে চান? পুরো হসপিটাল, বাথরুম, টয়লেট, তোদের এমডি অপারেশন থিয়েটার যতগুলো সিসি ক্যামেরা রয়েছে সবগুলোর চাই। দ্রুত কপি করে পেন ড্রাইভে ফার্স্ট। 30 মিনিট পর। স্যার, হয়ে গিয়েছে। এর আগে কি যেন বলেছিলি যে তোদের কাছে সিসিটিভি ফুটেজ নেই? তোরা ভালোভাবে বললে শুনিস না, যেই মাথায় পিস্তল খেলনাটা ধরি না, অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। রুম থেকে বের হয়ে হসপিটালের রিসেপশন কাউন্টারে আসলাম। এখানে যত রোগী অ্যাডমিট হয়েছিল এবং কারা করেছিল তাদের নাম ঠিকানা সব নিয়ে বের হয়ে এলাম। বাসায় চলে আসলাম ঠিকই, কিন্তু আজও একটা বিষয় লক্ষ্য করেছিলাম। হসপিটালে একটা ওয়ার্ড বয় ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়েছিল। ঘরে এসি ফ্যান দুটোই চালু করে বিছানায় শুয়ে পড়লাম। তবুও গরম না টেনশনে ঘামছি কিছুই বুঝতেছি না। তবুও ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম, গার্ড কি সেদিনের সিসিটিভি ফুটেজ আমাকে দিয়েছে? ঘরের সমস্ত লাইট বন্ধ করে ভিডিওটা চালালাম। এটা হসপিটালের রিসেপশনের ভিডিও ফুটেজ। একে একে আসছে যাচ্ছে, কাউকে সন্দেহজনক মনে হলো না। এবার চালু করলাম হসপিটালের গেটের দিকে। ভিডিও চলছে তো চলছেই, হঠাৎ চোখ গেল থেমে। স্ট্রেচারে দুটো লোক একজনকে নিয়ে ঢুকছে। হ্যাঁ, এরা হলো আমাদের একজন ড্রাইভার আর অন্যজন আমার বাবার বন্ধু। বাবা ব্যথায় ছটফট করছে, কিন্তু আজব বিষয়, বাবা যদি অ্যাক্সিডেন্ট করে তবে ড্রাইভার অক্ষত কেন? আর সেখানে বাবার বন্ধু অক্ষত। দেখলাম বাবাকে নিয়ে সোজা মর্গের ভেতরে গেল। সেখান থেকে বেরোলো 3 জন, যে কিনা হসপিটালের পরিচালক আর বাবার বন্ধু প্লাস ড্রাইভার। মজার বিষয়, দেখলাম বাবার জন্য কারো কোনো আফসোস নেই। দিব্যি হেসে বের হলো। এবার চোখ দিলাম পরিচালকের ক্যাবিনে। দেখলাম শালা 3 জন মদের বোতল খুলে মদ খাচ্ছে আর কি যেন বলাবলি করছে। জোরে জোরে হেসে দিল, তা দেখে মাথায় রক্ত উঠে গেল। সিসিটিভির সময়ের দিকে চোখ গেল, 2:30 মিনিট, আর আমাদের খবর দেওয়া হয়েছিল রাত 10টায়। কিছুক্ষণ ভাবার পর খেতে দিলাম, কারণ আমার বাবাকে ওরা জীবিত অবস্থায় মর্গের ঠান্ডা রুমে রেখে এসেছিল। দ্রুত বের হয়ে এলাম রুম থেকে। তারপর কিছু না নিয়েই বের হয়ে গেলাম। গাড়ির স্পিড মিটার 100 ছুঁইছে। গন্তব্য চলো ড্রাইভারের বাড়ি। অনেক বছর হলো ড্রাইভার মফিজ এর বাসায় আসি না। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম একতলা বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে অবাক হয়ে পারলাম না, মাসে 15,000 টাকা বেতনে চাকরি করে আলিশান বাড়ি। বুঝলাম এখানে কিছু একটা ঘাবলা আছে। আসার সময় আমার ছেলেগুলোকেও আসতে বলেছিলাম। আমরা প্রায় 20 জন এসেছি। 10 জন পুরো বাড়ি ঘেরাও করো আর 10 জন আমার পেছনে থাকো। আমি দরজায় নক করছি। দরজায় কলিং বেল বাজালাম, একবার খুললো না। আবার বাজালাম, এবারও খুললো না। 3বার এবার বাজাতেই খুলে গেল ঘুম ঘুম চোখে। কোন শালারে কলিং বেল বাজায়? সামনে তাকিয়ে দেখো চাচা, আমি তৌফিক। কিরে, তুই এত রাতে আমার বাড়িতে? কি হয়েছে? হয়েছে দেখি তো এসছি চাচা, চলো ভেতরে যাই, চা নাস্তা খাওয়াও। কই রে তোরা, সবাই ভেতরে আয়, চা নাস্তা খেয়ে যা। এত রাতে সম্ভব না, তুই আগামীকাল আসিস। তোর হাতে অতটাও সময় নেই রে। ধর সালে। আর বাকি কয়েকজন পুরো বাড়ি তল্লাশি কর। পেছন থেকে রামদা বের করলাম। ড্রাইভারের মনে হয় কেবল জানের মাস শুরু হতে শুরু করেছে।
তা দেখে জোরে জোরে হেসে দিলাম। কি হয়েছে ভাই, আপনি এমন করছেন কেন? আমি কিছু করেছি? ভাই আশালি সালা, এতক্ষণ তুই তুই করলি আর রামদা দেখে ভয়ে ভাই হয়ে গেলাম। তোর কথাটা আমার পছন্দ হয়েছে। তোকে একটা সুযোগ দিব যদি আমার কথা শুনিস। হ্যাঁ হ্যাঁ ভাই, সব শুনবো, বলেন ভাই। তুই কেন আমার বাবাকে ওই ডিপ ফ্রিজে রেখে হত্যা করেছিলি আর কিভাবে হত্যা করলি? আমি তো জানতাম গাড়ি দুর্ঘটনায় পড়ে, শুনি নাই তাদের লিগের কেউ হত্যা করেছে। আর আমি তো আজ হসপিটালে সিসিটিভি ফুটেজে দেখছি। চুপ। বলবি নাকি কোপাবো? জেনে যখন গিয়েছিস তখন আর কি লুকাবে বল। হ্যাঁ, তোর বাবাকে আমরা মেরেছি, পুরো 10 ঘন্টা বরফে জমিয়ে রেখেছি। আর কি জানিস, তুই আমার কিছু করতে পারবি না। কেন জানিস? আমার উপর পর্যন্ত হাত আছে। আর সেই লোককে জানিস? আরে তুই এত কিছু জেনে কি করবি? এই চশমাগুলো ছাড়া তোর তো আর পলিটিক্স ক্ষমতা নেই। সব হবে রে, সব হবে। এমন সময় আমার লোকগুলো একজনকে তুলে আনলো। লোকটির দিকে পড়তেই, চোখ পড়তেই হেসে দিলাম, কারণ এ আর কেউ না, আমাদের বাড়ির বাবুজি। কি বাবুজি ভাই, তোর কি খবর? তুইও তবে বেবেনি করে আমার মাকে মেরেছিস? হ্যাঁ, আসলে আম্মুর রহস্যময় মৃত্যুর জন্য আমি আম্মুর পোস্টমর্টেম করেছিলাম আর রিপোর্টে দেখেছিলাম পটাশিয়াম সায়ানাইড আম্মুর পেটে, অর্থাৎ কেউ আম্মুকে খাবারের সাথে ওগুলো খাওয়াতো। হ্যাঁ, শালা তোর বাবা মাকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তোকে মারিনি যেন। কেন? তখন শুধু তুই অপ্রাপ্ত বয়স্ক ছিলি, তোকে মেরেও লাভ হতো না। কিন্তু এখন বড় হলি আর সেই আমাদের মারতে প্রস্তুত হলেই। সরি চাচাজান, আমি তো আপনাদের মারবো না, ঠিক আইসক্রিমের মতো জমিয়ে রাখবো। বাবা কি বলিস? এসব মনে নেই? আমি তোকে প্রথম সাইকেল চালানো শিখিয়েছি, স্কুলে নিয়ে গিয়েছি। তুই আমার সাথে এসব করতে পারবি? তোর একবারও হাত কাঁপবে না? তোকে যে আমার বাবার রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, খেতে দিয়েছিল, কাজ দিয়েছিল, তাহলে তাহলে তুই কি করলি? তুই তো তোর মনিবদেরকে টপকে দিলি, আমাকেও দিদি। এখন বল, তোর তখন হাত কাঁপেনি? ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দে। তোকে এক শর্তে মাফ করতে পারি। পারবি? পারবি কি আমার বাবা আমাকে ফিরিয়ে দিতে? পারবি আবার সেই হারানো 7 বছর ফিরিয়ে দিতে? জানি জানি পারবি না, তাহলে ক্ষমার আশাটাও ছেড়ে দে। বস, এখানে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। এটা শয়তানের আড্ডাখানা। ওইদিকে আমাদের সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো মেহেদি, দ্রুত এদের নিয়ে চলো। দুজনকে নিয়ে বের হয়ে গেলাম। রাস্তার মাঝপথে গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর না ভাই, এটা সম্ভব না। আপনাকে একা আমি কিছুতেই ছাড়বো না। আমিও যাব আপনার সাথে, চলুন। তুই সালার মানুষ হলি না, চল। তারপর মেহেদিকে নিয়ে হাঁটতে লাগলাম সামনে একটা হোটেলের দিকে। এখানে রোজ আসতাম আমার প্রিয়তমার জন্য, কিন্তু হারিয়ে ফেলেছি আমি তাকে। হোটেল মালিক রোস্তম চাচা আমাকে দেখে এগিয়ে এলেন। কি রে তৌফিক, এতদিন পর মনে পড়লো আমার কথা? জানিস তো, তোর জন্য শুধু এই দোকানটা খুলে রেখেছি, না হলে কবেই চলে যেতাম গ্রামে। চাচা, তোমার তো সব খরচ আমিই দিই, হোক না কেন কোনো কিছু। হোটেলটা তো নামে মাত্র চালানো। হ্যাঁ দেশ, কিন্তু তোকে দেখে আমার কষ্ট হয়। কবে বিয়ে করবি বলতো? বয়স তো কম হলো না, সেই 5 বছর থেকে তোকে দেখছি। সে একটি মেয়ের জন্য পড়ে আছিস। বসে বিয়ে কি করবি নাকি এভাবে চিরকুমারী থাকবি? আপাতত চাচা এসব রাখো আর আমার খাবারটা দাও। চাচা খাবার আনতে গেল। চোখগুলো বন্ধ করে ভাবতে লাগলাম সেই চিরচেনা মুখটির কথা। বয়স তখন কতই বা হবে, ধরুন 5 বছর। বাড়ির পাশে আমাদের একটা প্রতিবেশী হুজুর থাকতো, সাথে তাদের মেয়ে, বয়স প্রায় 3 মতো। সেই ছোট্ট থেকে আমি কখনোই দেখিনি, সর্বদা হিজাব বোরকা পরে থাকতো। তখনও এসব কি জানতাম না, তবে ওকে ওইরকম দেখতে খুব খুব প্রশান্তি বয়ে যেত মনে। মন চাইতো ওকে দেখতে থাকি সারা জীবন। রোজ আসতাম ওকে নিয়ে এই রোস্তম মামার হোটেলে। মেয়েটা ছিল আবার চপ আর ডালপুরি পাগড়ি। ছোট ছিল, ছিঁড়ে খেতে পারতো না। আমি নিজে ছিঁড়ে হিজাবের নিচ দিয়ে দিতাম, আরও খেত। ও চোখের ভাষাটাই বুঝেছি শুধু। তার মাঝে মাঝে হাসির শব্দ, কখনো দেখতে পারিনি তার ওই হাসি, শুধু অনুমান করে নিয়েছিলাম। ভালোই চলছিল দিনকাল, আর ধীরে ধীরে বড় হচ্ছিল অনন্য। ওর বয়স তখন 14, আমার 15। দুজনেই তখন প্রাপ্ত বয়স্ক হতে শুরু করেছি। ভালোবাসা মানে কি বুঝতে শিখেছি, বলতেও চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়নি। তখন তার হাতটুকু
ধরতে পারিনি। হঠাৎ একদিন শুনতে পারি হুজুরা চলে যাবেন অন্য এলাকায়, আর সেটা নাকি অনন্যা নিজে তার বাবাকে বলেছে। ছুটে গিয়েছিলাম তার কাছে, কিন্তু তাকে ফেরাতে পারিনি। শুধু তার একটি কথা ছিল, অপেক্ষা করো। ওটাই ছিল 14 বছরে আমার সামনে বলে একটি কথা। এই কিরে তৌফিক, আবারও তুই আগের কথা ভাবছিস? উফ চাচা, তুমিও না বোরিং একটা মানুষ। হা হা হা, তো কি করবো বল? বয়স কি আর তোর মতো আছে যে মনে রোমান্স নিয়ে ঘুরে বেড়াবে? 40 বছর হলো এই এলাকায় এই দোকান নিয়ে আসি। এতদিন যে গ্রামে গিয়েও শান্তি পাইনি তোর জন্য, তোর সেই অন্য কি এই হোটেলে আসবে? হয়তো আসবে চাচা, আবার নাও আসতে পারে। যদি আসবে সত্যি বলে দিলাম চাচা, পরপর আমি 5 থেকে 10টা থাপ্পড় তো মারবই, তারপর সোজা কাজী অফিসে। বাবা মা তো নেই, তাও 33টা বছর একাই কাটিয়ে দিয়েছি, আর যে কতদিন থাকতে হবে একা যেন শুধু আল্লাহ জানে। খাওয়া শেষে পাশে মেহেদি হা করে কি যেন শুনেই যাচ্ছে। আমি উঠে চাচাকে দোকান বন্ধ করতে হেল্প করলাম, তারপর চাচাকে নিয়ে বাসায় চলে এলাম। এখন তো প্রায় ভোর ভোর অবস্থা। আপনারা তো ভাবছেন এত রাতে চাচা হোটেলে কেন আসলো। আমি না নিতে আসলে চাচা হোটেলে সারা রাত আমার জন্য অপেক্ষা করে। চাচাকে নিজের রুমে পাঠিয়ে আমি গেলাম আমার রুমে, একটু ঘুমিয়ে নেই। সকাল 10টায় রুস্তম চাচাটাকে ঘুম থেকে উঠে দিনের আলোয় কেউ চিনতে পারে না আমার আসল রূপ। আজ আবার নতুন করে স্টাফ নিয়োগ দেওয়া হবে আমার অফিসে, তাই দ্রুত বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। ম্যানেজার সিরাজুল সাহেব, সবকিছু ঠিকঠাক আছে তো? জি স্যার, শুধু আপনি দেখে নেবেন তাহলেই হবে। কতজন হবে? স্যার, আমি অফিসের সবাইকে চাকরিতে বাছাই করে তাদের ট্রেনিংয়ে পাঠিয়েছি। শুধু আপনি আপনার পিএকে দেখে নিন তাহলেই হবে। বিয়ে দিয়ে আমি কি করব? আমার তো আছেই। স্যার, আমরা যারা এখানে আছি সবাই এক একটা কাজে বিজি থাকি, আর আপনিও তেমন অফিসে আসেন না, তাই পিএ রাখতে হবে, যার মাধ্যমে আমি অফিসের ফাইলগুলোকে আপনাকে পৌঁছে দিব। ঠিক আছে জনাব, তা কই পাঠান দেখি কেতে নি। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিচ্ছি। একটু পর একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো কানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি নিতু, আপনার পিএ। হ্যাঁ শুনেছি, তা আমার বাসা তো আপনার চিনতে হবে, তো চলো চিনিয়ে দেই। কেন স্যার, আপনার বাসা কেন চিনতে হবে? আমি যাব না। আমার বাসা না চিনলে কাজটা করবেন কিভাবে? আমার বাসায় আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো দিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? ও সরি স্যার, আমি কি ভাবলাম এতক্ষণ। চলুন তাহলে। নিজের মাইন্ড ঠিক করবেন, আশা করি সব পজিটিভ চিন্তা করবেন, আর আগামীকাল থেকে বোরকা এবং নিজের মুখটা ঢেকে আসবেন। আমরা আপনাকে চাকরি দিয়েছি মুখ আর পোশাক দেখে নয়, আপনার মেধা দেখে। জি স্যার। নিতু মেয়েটা কেমন যেন স্টাইলিশ, দেখে মনে হয় কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু পোশাক নাজুবিল্লা মার্কা। এইসব পোশাকের কারণটা হলো চাকরি করে বসকে খুশি করা। রাত হয়ে এলো, আগেই রুস্তম চাচাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম, তারপর রেডি হয়ে গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হয়ে এলাম। নিজের আলিশান একটা দোতলা গোডাউনে আসলাম। বাইরে থেকে বাড়ি মনে হলো, এখানে সবকিছুই ফাঁকা, মানে কোনো রুম নেই। ভাই, আপনার কথা মতো ফ্রিজ অর্ডার দিয়ে বানিয়ে এনেছি, এখন কি করব? ভালো করেছো, এখন মেরে ফেলবো। কিন্তু ভাই, এদের থেকে তো জানতে হবে আমাদের। এরা বলবে না মেহেদি, তার চেয়ে এদের মেরে দেওয়াই ভালো। ঢোকাও ফ্রিজে। ফ্রিজটা কাঁচ দিয়ে তৈরি করা, শুধু একটা দরজা আছে। সেদিক দিয়ে ড্রাইভার আর বাবুর্চির হাত পা বেঁধে ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এই ফ্রিজের বিশেষত্ব হলো অক্সিজেনের সাপ্লাই দিবে, যার ফলস্বরূপ অত তাড়াতাড়ি এরা দুজনে মরবে না, আর প্রত্যেক ঘন্টায় বাড়তে থাকবে তাপমাত্রা। শোন, এখন আমাদের কাজ হলো হসপিটালের সবার উপর নজর রাখা। কিন্তু বস কিভাবে? হসপিটালে তো বহু লোকের আনাগোনা। হ্যাঁ, তাই আমাদের এই আনাগোনার মধ্যে সঠিক টার্গেটকে ধরতে হবে, এবং এই কাজটা করবে আমার বন্ধু হ্যাকার দ্য জুনিয়র এআর রোমান। আমি ওকে বলে দিয়েছি এক্ষুনি ও চলে আসবে। এই হসপিটালে মনিটরিং পিসি হ্যাক করলেই আমরা হসপিটালের সকল সিসিটিভি ফুটেজ দেখতে পাবো। কিন্তু আমাদের তো কোনো মনিটর নেই। নেই তো কি হয়েছে, আমি অর্ডার দিয়েছি এই ঘরের সমান একটা মনিটর এক্ষুনি চলে আসবে। বলতে বলতেই কলিং বেল বাজলো। আমি নিজে গিয়ে দরজা খুলে দিলাম, দেখলাম রোমান দাঁড়িয়ে আছে। কি মিস্টার হ্যাকার সাহেব, আসতে কোনো অসুবিধা হয়নি তো? তা হয়েছে আর কি, আমি তো আর দিনে বের হই না। আমি কেন যেন বাদুড়দের মতো হয়ে গেছি, দিনে ঘুমাই, রাতে ঘুরে বেড়াই। এসব রেখে মনিটর এনেছিস কিনা সেটা বল। টাকা দিয়েছিস আর বলিস আনবো না?
পিছনে তাকিয়ে দেখ। পেছনে তাকালাম, একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তার উপর বাক্সে কিছু একটা আছে। আমার লোকেরা দরাদরি করে ভেতরে নিয়ে এলো। রোমান শোন, কাজটা শেষ হয়ে গেলে তুই দেশ ত্যাগ করবি, বুঝেছিস? কেন? আবার জিজ্ঞেস করে কেন? সালা, তোকে সাইবার একা তো ধরতে পারলে কি করবে জানিস? বাংলাদেশে অন্য কোনো সাইবার, বাংলাদেশের সাইবার একা তো পুলিশ ট্র্যাক করতে পারে, খেয়ে ছেড়ে দেবে তোকে। তাই তোর হাতে সময় 1 ঘন্টা, এর মধ্যে যা করার করবি। 1 ঘন্টার মধ্যে হেলিকপ্টার ল্যান্ড করবে ছাদে, তারপর সোজা চট্টগ্রাম, সেখান থেকে দুবাই। সব বুঝলাম, কিন্তু তুই এতগুলো ক্যামেরা হ্যাক করলি, কি করবি? রোমান, তুই তো জানিসই আমার সাথে কি কি হয়েছে, তার প্রতিশোধ তো নিতেই হবে, তাই না? দোস্ত, প্রতিশোধের নেশায় আবার যেন অন্ধ না হয়ে যায়, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। দেখ রোমান, জ্ঞান দিস না, এমনিতেই মন ভালো নেই। তুই তোর কাজ কর, আমি গেলাম। বাসায় আসতে দেখলাম গেটে একটা বোরকা আর হিজাব পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই এগিয়ে এলো। কি হলো, আপনি আমার দিকে এগিয়ে এলেন কেন? সরি স্যার, আসলে আমি নিতু, আপনার পিএ, অফিসের ফাইল দিতে আসছিলাম, কিন্তু আপনি ছিলেন না, আর গেটেও তালা দেওয়া, তাই বাধ্য হয়ে দাঁড়িয়েছিলাম। আর আপনি যখন আসলেন তখন দ্রুত এগিয়ে এসেছিলাম ফাইলটা দিতে। বাসায় যেতে হবে, বাড়িতে আমার বৃদ্ধা অসুস্থ আম্মু রয়েছে, সাথে অফিসের টাইমও শেষ। ও সরি, আমি আপনাকে চিনতেই পারিনি। তো চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না স্যার, আমি যেতে পারবো। আমি জানি আপনি যেতে পারবেন, কিন্তু আমার একটা দায়িত্ব আছে। আমার অফিসের পিএর আম্মু অসুস্থ, আমার কর্তব্য তার সাথে সাক্ষাৎ করা। এখন চুপচাপ গাড়িতে উঠে বসুন। নিজেরই খারাপ লাগলো, আমার জন্য মেয়েটা এত সময় দাঁড়িয়েছিল। নিতুর বলা পথে নিয়ে যেতে লাগলাম। কিছুক্ষণ পর, স্যার দাঁড়ান, এটাই আমার বাসা। ও তো নামুন। নিতু নেমে গেল। তারপর, স্যার আসুন আমাদের বাড়িতে। তারা দরকার নেই, অন্য একদিন আসবো। আর চলি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। নিতু থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। এমন সময় রোমানের ফোন। সাকসেসফুল, কাজ শেষ, আর চলে যাচ্ছি বন্ধু, সঠিক সময়ে দেখা হবে, আর দরকার পড়লে ফোন করিস, সাথে সাথে হাজির হয়ে যাব। ঠিক আছে, ততদিন তুই দুবাই মাস্তি করতে থাক। ফোনটা রেখে নিজের বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে কিছু খেয়ে আবারও বের হলাম। গোডাউনে আসতে দেখলাম সব ঠিকঠাক। বড় মনিটরের সব কটা ক্যামেরার ফুটেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। বস, সব কমপ্লিট, শুধু এখন নজর রাখা। হ্যাঁ, তো নজর রাখবে তুমি সারাক্ষণ। মেহেদির সাথে কথা বলার ভাগে মনিটরের দিকে চোখ দিতেই কথা বলা বন্ধ করে মনিটরে লক্ষ্য করে হেসে দিলাম। কারণ মনিটরে দেখতে পাচ্ছি হসপিটালের পরিচালক আর কয়েকটা ছেলে, যার মধ্যে ওয়ার্ড বয়ও ছিল, কি যেন নিয়ে আলোচনা করছে, আর পরিচালকের হাতে আমার ছবি। মেহেদি, আজ তো খেলা হবে, সব তৈরি করো। এই সব কটা ওয়ার্ড বয় আর পরিচালককে ধরে আনতে হবে। বস, আমরা কি রাতে যাব নাকি এখনই তুলে আনবো? ভালো কথা, এক্ষুনি তুলে আনো, দ্রুত মুভ ফাস্ট। মেহেদিরা 20 জন বের হয়ে গেল, আর আমি ভাবছি আমি যা অনুসন্ধান করছি আর যা হতে চাই তাকেই আজও বাস্তবে রূপ দিতে পারবো। মেহেদিরা বের হয়ে যেতেই আমিও নিজের ছদ্মবেশে হসপিটালে গেলাম। গিয়ে ওয়েটিং রুমে এমন ভাব করলাম যেন আমি বসে আছি ডক্টরের আশায়। কিন্তু চারিপাশে চোখ ঘুরেও মেহেদি আর আমার লোকদের দেখতে না পেয়ে ভাবলাম হয়তো ওরা তুলে নিয়ে গেছে। কিন্তু হঠাৎ চোখ গেল মেহেদিরা ঢুকছে, সাথে হসপিটালের পরিচালক ডাব্লিউ ছিল। ওদের আসতে দেখে চুপ করে বসে রইলাম। খেয়াল করলাম ওরা হসপিটালের ক্যাশ কাউন্টারে গেল। তারপর, ম্যানেজার, দ্রুত 10 লক্ষ টাকা বের করো। ওকে স্যার। মাত্র 10 লক্ষ? আমাদের পাওনা তো 10 কোটি, তাহলে এত কম কেন? আরে এত উতলা হয়েছো কেন? কাজ শেষ করো, পেয়ে যাবে। এটা শুধু তোমাদের চা খাওয়া আর অ্যাডভান্স দিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু কাজটা যদি না হয়, মানে ওকে একেবারে মেরে না ফেললে আমাদেরও মেরে ফেলবে। সুতরাং সাবধানে কাজ করতে হবে। সেটা তো বুঝলাম, তার আগে তোমার প্রথম কাজ হলো সিসিটিভি সিস্টেমটা নষ্ট করে দেওয়া। তার সুযোগ বুঝে মেরে দিবে। কি পারবে তো? অবশ্যই। শালা যাকে পাঠাবো তুলে আনতে, সে তো জানে না আমরা তারই লোক। কিন্তু শালার স্টাইল আর কোথায় কি করে না করে দেখেই তো ভয় লাগে। ভয়ের পরেই জয়। ওকে মেরে তুমিই হবে এই দলের লিডার, বুঝলে? সাথে তো কোম্পানিও পাচ্ছ। তুমি রাজ করবে, রাজ। শালার আজই শেষ দিন। মেহেদি আর ডাব্লিউ অটো হাসিতে ফিরে পড়ে। কিছুক্ষণ পর বিদায় নেয় মেহেদিরা, আর ডাব্লিউ নিজের চেম্বারে চলে যায়। এই সুযোগে উঠে চলে যায় ওর রুমে। মে আই কাম ইন স্যার? ইয়েস। ভেতরে যেতেই চোখ গেল সালা টেবিলে বসে মদ পান করছে।
স্যার, আমি একটা ড্রাগস কোম্পানি থেকে এসেছি কিছু ড্রাগস ক্রয় করতে, প্রায় $1 মিলিয়ন। ডাবলু এবার চোখ চকচক করে উঠলে আমার দিকে তাকালো, তারপর বলল, কি? তাহলে তো অনেক বড় ডিল। তা ক্যাশ নাকি ক্রেডিট? হ্যাঁ, পেছন থেকে গুলি বের করে ওর মাথা ঠেকালাম। কি কি করছেন এসব? পিস্তল নামান বলছেন। ওরে সোনা আমার, তুমি বললেই তো সরিয়ে নেবো না। চলো আজ একটু T20 খেলবো। দ্রুত ওকে নিয়ে বের হয়ে পড়লাম। ওকে দিয়ে চালিয়ে নিচ্ছি। নিজের গোপন স্থানে ওকে নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমে ওকে ভেতরে নিয়ে আসলাম। এরপর সারপ্রাইজ, নিজের ছদ্মবেশ খুলে। তুই? হ্যাঁ রে, আমি আরো অবাক হবি। দেখ সামনে তাকিয়ে, তুই না আমাকে মারার জন্য আমার চামচা কুত্তুগুলোকে কিনে নিয়েছিলি? সামনে তাকিয়ে দেখ ওদের কি করেছি। আসলে মেহেদিতে সব কটাকে উল্টো করে শিকল দিয়ে ঝুলিয়ে রেখেছি, সাথে হাত পায়ের চামড়া ছিলে ফেলেছি, যেভাবে গরুর চামড়া ছিলে ফেলা হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুই এখনো পাগলই রয়ে গেলি। আরে আমি ওদের চালাই রে, ওরা যদি চলে ডালে ডালে, তবে আমি চলি পাতায় পাতায়। এখন শোন, তোর হাতে তো বেশি সময় নেই, তাই তোর সত্যিটা জানা উচিত। আসলে সামনে যে তুই কালো পোশাক পরা লোকগুলোকে দেখছিস না, ওরা সবাই দুবাই টেরোরিস্টের সাথে, ওদের আমি তৈরি করেছি নিজের এই সাম্রাজ্য চালানোর জন্য। বলতে পারিস ওরা আমার সিক্রেট গ্যাং। আর উপরে সব কটা চামচা রেখেছি সারা, তাও আমার সাথে বেইমানি করে নিজের মৃত্যু ডেকে এনেছে। হাসি সাথে আফসোস হচ্ছে তোদের জন্য। বয়েজ, একে ওদের মতো করো। আমার হুকুম পেয়ে সাথে সাথেই বডি বিল্ডার কয়েকটা ক্রু এসে ডাবলুকে তুলে নিয়ে গেল, আর আমি গেলাম আমার নিচে। আসতে দেখলাম বিশাল দিকে একজন রিসার্চ করতে ব্যস্ত, আরেক পাশে কয়েকজন কম্পিউটারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। আলবার্ট, কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না বস, আপনার দেখা পেয়ে এখন নিজেকে সত্যি অনেক খুশি লাগছে। আলবার্ট, শুনলাম তুমি নাকি নতুন কিছু রিসার্চ করে বের করেছো এবং সাকসেসফুল নাকি হলে? জি বস, আমার নতুন রিসার্চ হলো এই ড্রয়ার থেকে একটা রিভলভার সাথে বুলেট বের করে। যে বস, এই পিস্তলটার এই বুলেটটি আমি আবিষ্কার করেছি। এমন কাজ শুধু তোমার দ্বারাই সম্ভব আলবার্ট। তা বলো তো শুনি, পিস্তলের বুলেট কাজ কিভাবে করবে? বস, এটার বিশেষত্ব হলো এই রিভলভারের বুলেট চারদিকে ঢুকলে লোকটি 1 মিনিটে মারা যাবে। অবশ্য এতে আমি বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী যেমন সাপ, বিচ্ছু সহ আরও অনেক বিষ রয়েছে, যা সংগ্রহ করতেই আপনার থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছিলাম। আরে আলবার্ট, খুশির দিনে এমন মুখ গোমরা করলে হয়? বলো, একটু হাসো। আর তুমি কি পিস্তল আর বুলেট পরীক্ষা করেছো? না বস, আপনার হুকুমের আশায় ছিলাম। ঠিক আছে, আমি নিজে টেস্ট করব। তুমি তোমার কাজ করতে থাকো, আমি দেখি স্টিভেন তার দল দিয়ে কি কাজ করতে গেল। এগিয়ে গেলাম স্টিভেনের দিকে। সে এখনো মনিটরের দিকে তাকিয়ে কাজ করে যাচ্ছে। পেছন থেকে মজা করে ওর কাঁধে চাপড় মারতে পেছনে তাকিয়ে দ্রুত দাঁড়িয়ে গেল। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টিভেন, কি হলো? আমাকে দেখে খুশি হওনি? কাঁদছো কেন? বস, এত খুশি হয়েছে যে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। স্টিভেনের চোখের পানি মুছে দিয়ে ওর হাতে হাত রেখে বললাম, স্টিভেন, তুমি আগের মতোই রয়ে গেলে। যাই হোক, তা কি এমন কাজ করছিলে তোমরা একেবারে কানে ইয়ারফোন লাগিয়ে? হ্যাঁ বস, আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমরা মিশনে সাকসেসফুল হয়েছি। আমরা ভোটার মেশিনের সিস্টেম প্লাস ভোট গণনার মেশিনকে নিজেদের আয়ত্তে আনতে পেরেছি। স্টিভেন, বুঝিয়ে বলো। ধরুন বস, আপনার বিপরীত পার্টিকে কেউ ভোট দিলে সেটা অটোমেটিক্যালি আপনার নামে চলে আসবে, কিন্তু তাৎক্ষণিক দেখাবে ওটা বিপরীত পার্টিকে দিয়েছে। বাহ, দারুণ। কিন্তু স্টিভেন, এটা কি আমাদের মেশিন দিতে হবে নাকি? না বস, কেন্দ্রে যে ভোটিং মেশিন থাকবে ওটাতেই হবে। শুধু আমাদের এই ট্র্যাকার ডিভাইসটা মেশিনে লাগিয়ে দিয়ে আসতে হবে। কিন্তু পুরো দেশে তো এত লোক কিভাবে যাবে? বস, আপনার এর চেয়েও দ্বিগুণ লোক আছে। কই, আমি তো জানি না। বস, ওদের আমি নিজে তৈরি করেছি। স্টিভেন, আপনার অনুমতি নেইনি বলে ক্ষমা করবেন। আসলে আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি, তাই ভেবেছিলাম সারপ্রাইজ দিব। ধুর স্টিভেন, কি যে বলো। তোমাদের প্রতি আমার আস্থা আছে, তো তুমি তোমার কাজ করে যাও, আমি আবারও আসবো। বস, কবে আসবেন? আপনাকে ছাড়া আমাদের ভালো লাগে না। আসবো স্টিভেন, সামনে তো নির্বাচন, বিজয়ী হয়ে আসবো। স্টিফেনের থেকে বিদায় নিয়ে আবার আসলাম অ্যালবার্টের কাছে। অ্যালবার্টকে নিয়ে উপরে আসলাম। এসেই হেসে দিলাম, কারণ ডাবলু আর মেহেদি শরীর বেয়ে তাজা রক্ত বের হচ্ছে। কয়েকজন ডাবলুর শরীরে
ব্যান্ডেজ করে দিচ্ছে আর সবাইকে বেশি করে মরিচের গুঁড়ো দিচ্ছে। ভাই আমাকে বাঁচান, আমি আর সহ্য করতে পারতেছি না। বস আমার ভুল হয়ে গিয়েছে, বস আমাকে ক্ষমা করে দিন। এত চিৎকার করতেছিস কেন তোরা? বস আমাকে মেরে ফেলুন, বস আমি আর সহ্য করতে পারছি না। মৃত্যু যাচ্ছিস? ওকে ঠিক আছে। অ্যালবার্ট দাও তোমার পিস্তলটা, পরীক্ষা করে দেখি। অ্যালবার্টের থেকে পিস্তলটা নিয়ে মেহেদির ঠিক ডান ব্রানের মাঝে শুট করে দিয়ে চেয়ার টেবিলে বসলাম। অ্যালবার্ট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেদির শরীরের দিকে। ধীরে ধীরে মেহেদির চিৎকার নীরবতা রূপ নিচ্ছে আর আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি। বস আমি সফল হয়েছি, দেখুন লক্ষ্য করে। ওই শালা কুত্তার বাচ্চা সারা শরীরে মরণঘাতী বিষ ছড়িয়ে পড়ছে, যার ফলস্বরূপ পুরো দেহে নীল রং পরিণত হয়ে যাচ্ছে। অ্যালবার্ট তুমি সফলতার কিনারে এসেও হেরে গেলে। 1 মিনিট 2 সেকেন্ডে মেহেদি মারা গেল। বস এটা হওয়ার কারণ হলো গুলিটা ঠিক জায়গা মতো লাগেনি, রানে লাগার কারণে পৌঁছাতে একটু দেরি হয়েছে। তবে বস আমি আরো শক্তিশালী বুলেট বানাবো, আপনি শুধু ভরসা রাখুন। ওকে অ্যালবার্ট যাও নিচে গিয়ে রিসার্চ করো। অ্যালবার্ট নিচে চলে গেল আর আমি গেলাম ডাব্লিউর দিকে এগিয়ে। কিরে তুই তো চিনলি আমায়? আমার আরো একটা পরিচয় হয়তো কিছুদিন পর পাবি, কিন্তু কথা হলো তোকে আমি ছেড়ে দেব। সত্যি ভাই আমাকে ছেড়ে দিবেন? হ্যাঁ অবশ্যই তোকে ছেড়ে দেব যদি বলিস আমার বাবাকে কে খুন করেছে এবং তুই এর সাথে কৃষির বনে বয়ে যুক্ত ছিলি। আর আমার বাবার বন্ধু তোর কে হয়? আমাকে মেরে ফেললো বলবো না। ও ঠিক আছে। এই তোরা সবকিছু নিয়ে আজ এর কলিজা বের করে নিয়ে তারপর দেখবো ও কতক্ষণ বেঁচে থাকে। মামা মানে কি করবি তোরা আমার সাথে? তেমন কিছু না, শুধু তোর কলিজা খুলে নেব, তারপর তোকে রাস্তায় ছেড়ে দেব আর দেখবো তোর ছটফট করতে মরতে থাকা। এর মধ্যে ক্রু বিশাল এর বক্স নিয়ে হাজির, সাথে হসপিটালে অপারেশনের বেড লাইট। কি হবে এগুলো দিয়ে? তোকে তো আমি বলেছি যে তোর কলিজা বের করব। ক্রু দ্রুত একে বেডের সাথে বেঁধে ফেলো। বলার সাথে সাথেই কয়েকটা ডাবলে বেডের সাথে বেঁধে ফেললো ডাবলুকে। দ্রুত টেনে ওকে নেংটু করে ফেললাম। তারপর হাতে ধারালো সিজার কাটার ব্লেড দিয়ে বুকে একটা টান দিতেই ডাবলুর কান ফাটানোর চিৎকার, সাথে ছেড়ে দেওয়ার আকুতি। এত কষ্ট দিস না, আমাকে মেরে ফেল আমায় একেবারে। মৃত্যু যন্ত্রণা কেমন জানিস তো? তোকে তো আমি তাও কম কষ্ট দিচ্ছি। তোরা যে আমার বাবাকে ওই হিমশীতল ঘরে আটকে রেখে মেরে ফেললি, সেটার কি হবে বল? নাকি শুধু তোর কষ্টই কষ্ট আর আমার বাবার কষ্ট কিছুই না? হ্যাঁ, রেগে চাকুটা দিয়ে আরো কয়েকটা টান দিলাম ওর বুকে। বিশ্বাস করেন ভাই, আমি আপনার বাবাকে হত্যা করিনি। যা করেছে সব আপনার বাবার বন্ধু নানু করেছে। নানু? তা তুই কিভাবে ওকে সাহায্য করেছিলি? নান্নু আমাকে 1 কোটি টাকা দিয়ে ওই হিমশীতল মর্গে রাখার জন্য, আমি তাই করেছিলাম। তুই না ডক্টর, টাকার জন্য এসব কেন করি বল? তুই কি জাতি না তুই যে লোককে মারছিস তার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কত কষ্ট পাবে? ভাই ভুল করেছি, আমাকে মাফ করে দিন। তোকে তো মাফ করবো না, তাও বল নানুকে কোথায় পাবো? আর তোকে আমি দেখেছি নানুর সাথে হেসে হেসে কথা বলতে, নিশ্চিত তোর সাথেও যোগাযোগ আছে। ও আমার কাছে কিছুদিন পর পর একটা করে বাচ্চা নিয়ে এসে দিত, আর আমি অপারেশন করে সে বাচ্চাদের কিডনি, চোখ, হৃৎপিণ্ড বের করে বিদেশে পাচার করে দিতাম। নানুকে কোথায় পাবো আর সে কি করে এখন? নানু এখন মাফিয়া চরে, এই এলাকার এমপি, আর ওর সাথে আরো বড় কোনো নেতা জড়িয়ে আছে বলে আমি জানি। যাক, তোর থেকে আবার আর কিছু জানা নেই। চাকু দিয়ে বুকটাকে একেবারে চিরে ফেলে দিলাম, তারপর কলেজগুলো টেনে হিস্ট্রে বের করে দিলাম। আলবার্টদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু এখানে আরেক মুসিবত। রুস্তম চাচাকে বাসায় নিয়ে আসতে ভুলে গেছি। আবারও গেলাম সেখানে, দেখলাম রুস্তম চাচা গালে হাত দিয়ে কি যেন ভাবছে। আমি ওনার কাঁধে হাত দিতেই রুস্তম চাচা একটু কেঁপে ওঠে। তারপর, কিরে নবাবজাদা, এতক্ষণে আসার সময় হলো? সেই কখন থেকে বসে আছি আমি তোর জন্য। সেটা আমি দেখতেই পাচ্ছিলাম। সত্যি করে বলো কি ভাবছিলি? কথাটা তোকে বলবো কি না ভাবছি, তবে না বললেও উপায় নেই। আসলে আজ একটা মেয়ে আমার এখানে এসেছিল, সেও তোর মতোই ডালপুরি খেতে পছন্দ করে বলে একবারে 10টাই খেয়ে ফেলেছিল।
তাতে কি হয়েছে চাচা? হয়তো মেয়েটার ক্ষুধা পেয়েছিল, তাই খেয়েছে হয়তো। আরে না, সেটা হলে তো আমিই বুঝতাম, কিন্তু মেয়েটা বারবার আশেপাশে তাকাচ্ছিল, সেটা আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছিলাম। মনে হলো মেয়েটা কাউকে খুঁজছে, তাই জিজ্ঞেস করছিলাম, মা তুমি কি কাউকে খুঁজছো? চাচার কথা আমি একটু নড়চড়ে বসলাম। তারপর মেয়েটা কি বললো? মেয়েটা ঠিক তোর মতোই ছোটবেলার একটা ছবি দেখিয়ে বলেছিল ছেলেটাকে চিনি কিনা। তুমি কি বলে? মেয়েটাকে ঠিক তোর অনন্যার মতো মনে হয়েছিল, তবুও একটু সন্দেহে বলেছিলাম হ্যাঁ চিনতাম, তবে তারা আর এখানে থাকে না। সাবাস চাচা, খুব ভালো করেছ। কেউ আমার খোঁজ জানতে চাইলে কিন্তু তুমি বলবে না, ওকে? সেটা তোকে বলতে হবে না, ওটা আমি ভালো করেই জানি। এখন চল বাসায়, খুব ঘুম পেয়েছে। রুস্তম চাচাকে নিয়ে বাসায় আসলাম, তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালে উঠেই রওনা দিলাম এমপির বাড়ি থেকে। 30 মিনিট হাঁটার পর বিশাল গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম। নেম প্লেটে চোখ গেল, বড় বড় করে লেখা এমপি বাড়ি। সামনে দেখে হেসে দিলাম। তারপর বাড়ির চারপাশে চক্কর দিতে দিতে লক্ষ্য করলাম প্রায় 50 জনের এদিক সিকিউরিটি। এত বড় বাড়ি যে হাঁটতে হাঁটতে কোমল লেগে গেল। উপায় না পেয়ে পাশে একটা টঙের চায়ের দোকানে বসলাম। ভাইজান, এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ মামা, পাশের এলাকাতে থাকি। এখানে এমপির কাছে একটু সাহায্য চেতে আসছিলাম, মনে হয় না সাহায্য পাবো। হাসাইলে মামা, এই ফকিরের বাচ্চা তোমাকে সাহায্য করবে? এ তো জাত ফকিরের বাচ্চা। এই বাড়িটা দেখছো? এটা একসময় এখানকার মেয়র এমদাদুয়ের ছিল। কি? আমার বাবার বাড়ি এটা? অথচ আমি জানি এটা। কিন্তু চাচা, মেয়র এমদাদুল তো এই বাসায় থাকতো না। হ্যাঁ, থাকতো না, কারণ বাড়িটাতে মেয়র সাহেব তার ছেলেকে দিতে চাইছিল, কিন্তু হঠাৎ মেয়র সাহেব মারা গেলেন, আর সেই সুযোগে নান্নু এই বাড়িটা নিজের বলে দখল করে নেব। তো চাচা, বাসায় তো সিকিউরিটি কেন? মনে হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বাড়ি। বাবা, তুমি তো নতুন, কিছুই জানো না। এ হলো মাফিয়া, আমরা যতদূর জানি। বলতে ওই যে নান্নুর পোষা 2 পাওয়ালা কুত্তাগুলো দেখছো, ওরাই হলো এই কথাগুলো গভীর রাতে চা খেতে খেতে আলোচনা করে, আর আমি নীরব দর্শকদের মতো শুনে থাকি। তা বা চেয়ে তো ঠান্ডা হয়ে গেল, আজ আর খাবো না। এই শোনো, আমি যে এই কথাগুলো বললাম তুমি এবার কাউকে বলো না। মামা, এমন কথা কাউকে বলবেন না। যে কথা শেষে বলতে হয় কাউকে যেন না বলি। আর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কাউকে কিচ্ছু বলবো না। জানি রে বাবা, কিন্তু মনের কথাগুলো কাউকে না বলে শান্তি পাই না। তা বাবা, তুমি কি করো? মামা বলেন না, মেয়র এমদাদুলের কথা। আর এই বাড়িটা ওনার ছেলেকে দিতে চেয়েছি। হ্যাঁ, কিন্তু কেন? মামা, আমি মেয়র এমদাদুলের ছেলে তৌফিক। চাওয়ালা মামা বিস্ময়কর ভরা চাহনিতে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি আর সময় দিলাম না, চলে এলাম। বাসায় এসে কিছুক্ষণ বসে থাকতেই কলিং বেলটা বেজে উঠলো। দরজাটা খুলে দিলাম, দেখলাম নিতু আমার বিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নিতু, এভাবে নিজের দিকে তাকিয়ে আছো কেন? নিতু কিছু বলার আগেই পায়ে মনে হলো কোনো পানি পড়লো, কিন্তু কোথা থেকে পড়লো বুঝে ওঠার আগে খেয়াল করলাম, আরে নিতু তো কান্না করছে। নিতু, কি হয়েছে? কথা বলছে না কেন? স্যার, আমার মা আর নেই। নেই মানে? কি হয়েছে আন্টির? একটু আগেই আমার মা এই দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গিয়েছেন। নিতু শান্ত হতো। তুমি এখানে কেন আন্টির কাছে না থেকে? স্যার, আমি এখানে নতুন, আমার বাবা নেই। মাই ছিল আমার সম্বল, একমাত্র সন্তান আমি মা বাবার। মেয়ে হয়ে কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না, তাই আপনার সাহায্য চাইতে এলাম। নিতু কেঁদো না, চলো আমি সব ব্যবস্থা করছি। নিতুকে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভিং করতে করতে সিরাজুলকে ফোন দিলাম। সিরাজুল। জি স্যার, বলুন। দেখ সিরাজুল, মাথা গরম করে দিবি না। এক্ষুনি তুই 12/14 সদর এই ঠিকানা চলে আয়, আর আসার সময় আতর কাফনের কাপড়গুলো কিনে আনিস। সে না হয় আসলাম, কিন্তু এগুলো কি আনতে বললি? পাগল হয়েছিস? না, আবার বিয়ে নিতুর আম্মু কিছুক্ষণ আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, তাই ওগুলো আনবি। আর আসার সময় আন্টি আর কিছু মহিলাকে আনিস, গোসল করাতে হবে। বুঝেছি, আর বলতে হবে না, আমি এক্ষুনি আসছি।
ফোনটা কেটে নিতুর দিকে তাকালাম। মেয়েটা গাড়ির কাছের সাথে মাথা ঠেকিয়ে সমাতালে কেঁদে যাচ্ছে। সাহস করে হাতটা ধরতে চাইলাম, কিন্তু ধরাটা ঠিক হবে না, তাই আর ধরলাম না। নিতুদের বাসায় গেলাম। আন্টিকে বাড়ির বাইরে বের করা হলো। সন্ধ্যায় নিজেদের পারিবারিক কবরস্থানে দাফন শেষ করে চলে আসতে নেব, এমন সময় নিতুর কথা মনে পড়লো। আচ্ছা, আমি যদি চলে যাই, ওর তো কোনো আত্মীয় স্বজন কেউ নেই, কে সামলাবে ওকে? আবার মেয়েটা যদি কোনো কিছু করে বসে, ভেবেচিন্তে নিতুর কাছে যাব। এমন সময় কিরে, কই যাস? কই আর যাবো বল, মেয়েটাকে সাথে করে বাসায় নিয়ে যাব। হ্যাঁ, এটাই ভালো হবে। আমিও বলতে এসেছিলাম তোকে। যাই হোক দোস্ত, মেয়েটাকে নিয়ে যা, আমার বউ আছে, বুঝতে তো পারছিস। দোস্ত, অবশ্যই একটু তুই সামলা, জানিসই তো সামনে ইলেকশন। তুই ছাড়া আমি কিভাবে সামলাবো, একা বল। তুই পারলে এক কাজ কর, রোমানকেও ডেকে নে। ঠিক আছে, আজ আসি রে। সিরাজুল বিদায় নিয়ে চলে গেল, আর আমি গেলাম নিতুর কাছে। মেয়েটা আড়ুতে মুখ দিয়ে ফুপিয়েই কেঁদে চলেছে। নিতু, আয় নিতু। নিতু মাথা তুলে তাকায়। নিতু, তুমিও তো খাওনি, উঠো চলো আমার সাথে। কোথায় যাব স্যার? আমার সাথে চলো। না স্যার। জানতাম যাবে না, তাই জোর করে নিয়ে আসলাম বাসায়। তারপরেই অবাক করা একটা ঘটনা ঘটে গেল। সকালবেলা সেই চাওয়ালা মামা আমাদের বাড়ির মধ্যে বসে আছে, সাথে করিম চাচাও। কোনো কিছু নিয়ে তারা পরামর্শ করতে ব্যস্ত ছিল। যে কেউ বাসায় এসছে সেদিকে তাদের ভ্রুক্ষেপও নেই। মেজাজ খারাপ হলেও নিজেকে সামলে নিলাম। তারপর, কি করিম চাচা, তুমি এখানে কি করতেছো এনার সাথে? স্বাভাবিকভাবেই জবাব দেয়, কি করব, আবার দেখছিস তো গল্প করছি, আর তোর সাথে মেয়েটাকে। আমার বিয়ে যাই হোক, আপনি তো সেই না যে সকালে চা বিক্রি করছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি। তো আপনি এখানে কেন? বাবা, বুঝেছি তুমি খুব বিরক্ত আমার উপর। একে তো অচেনা লোক, তার উপর না বলেই এসেছি। আরে সেটা নয়, কথাটা হলো আপনি আমার বাড়ি ছিলেন কিভাবে? হ্যাঁ, সবই বলবো, কিন্তু বাবা তোমার পাশের মেয়েটিকে যেতে বলো। নিতু, তুমি হয়তো ক্লান্ত। ওই যে দোলনায় পাশাপাশি দুটো ঘর, বাম পাশের রুমটাতে তুমি থাকবে, ডান পাশের রুমে আমি থাকি। আর কিছু লাগলে বলবে, করিম চাচা তোমাকে খাবার দিয়ে আসবে। স্যার, আমি বাড়ি যাব। নিতু, বাসায় তো তোমার কেউ নেই, তাছাড়া আন্টিও তো নেই। বলো, তুমি একাই ওখানে কি করবে? তার চেয়ে তুমি আজ থেকে এখানে থাকবে এবং এখান থেকে অফিস করবে। কিন্তু নিতু, আমি এত কিছু শুনতে চাই না। যাও, রুমে যাও, একটু ফ্রেশ হয়ে রেস্ট নাও। আর করিম চাচা, তুমি একটু খাবারের ব্যবস্থা করে নিতুকে দিও। ঠিক আছে বাবা। মামুনি, তুমি উপরে যাও, আমি খাবার দিয়ে আসবনি। নিতু উপরে চলে গেল, আর করিম চাচা কিচেনে। সামনাসামনি আমি আর চাওয়ালা মা বসে আছি। বলুন, এবার কি বলবেন? আপনি কি এমদাদু স্যারের ছেলে? জি হ্যাঁ, কিন্তু কেন? আসলে আমি আপনার বাবার ড্রাইভার ছিলাম। কি? হ্যাঁ, আমিই ছিলাম আপনার বাবার গাড়ির আসল ড্রাইভার। আর যেই দিন স্যার অ্যাক্সিডেন্ট করে, সেই দিনের ওই লোকটা ছিল স্যারের বন্ধু নান্নুর ড্রাইভার। কি বলছেন এসব আপনি? আমার বাবা ড্রাইভার হলে সেদিন ওই লোক কেন বাবার গাড়ি চালাচ্ছিল? আসলে সেই দিন স্যার ব্যবসায়িক কাজে হিলি বর্ডারে যেতে চেয়েছিল, কিন্তু আমি সেই রাস্তা চিনা সত্ত্বেও স্যারের বন্ধু নান্নু স্যারকে বলেছিল যে তার ড্রাইভার হিলি এর শর্টকাট রাস্তা চিনে, এবং স্যারকে অনুরোধ করে তার ড্রাইভারকে নিয়ে যেতে আর আমাকে তার গাড়ি চালাতে। তারপর আর কি, স্যারের ব্যস্ততা থাকায় স্যার রাজি হয়ে যান এবং আমাকে না নিয়ে গিয়ে নান্নুর ড্রাইভারকে নিয়ে যান বিশ্বাস করে। ততক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু আমি যখন নান্নুকে নিয়ে ওর অফিসে যাচ্ছিলাম, তখন নান্নুর ফোনে একটা কল আসে। নান্নু ফোনটা রিসিভ করে। হ্যালো বস, কি করব? আমরা এখন পাহাড়ের খালে আছি। হ্যাঁ, উড়িয়ে দে। ফোনটা রেখে নান্নু আমাকে বলে স্যারের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। দ্রুত গাড়ি ঘুরিয়ে নিয়ে সিলেটের পথে রওনা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি স্যার নিশ্চুপ হয়ে গিয়েছে। গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল, এমনভাবে যে ড্রাইভারের কোনো বাঁচার সম্ভাবনা ছিল না। কিন্তু আফসোস, ড্রাইভার বেঁচে যায়। আর স্যার। তারপর কি হয়েছিল মামা? তারপর নান্নু গাড়িতে করে এখানকার হসপিটালে নিয়ে আসে, আর আসার সময় আমাকে ওদের সাথে নেয়নি, আমি স্যারের সাথে এসেছিলাম। ধন্যবাদ মামা এত কিছু জানার জন্য। আরেকটা কথা বলবেন, নান্নু কিভাবে এমপি হলো? আসলে বাবা, আমি নান্নুর পুরনো চামচার থেকে শুনেছি
স্যার নাকি এমপি নির্বাচন করতে চেয়েছিল, আর নান্নু, যার কারণে নান্নু নাকি স্যারকে মেরে ওর পথের কাঁটা তুলে ফেলেছিল। চাওয়ালা মামা, শোনো, তুমি একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ, পারবো। শোনো, তুমি একটু কষ্ট করে বলতে পারবে তোমার দোকান থেকে কি সবগুলো বডিগার্ড চা খায়? হ্যাঁ, সবাই একসাথে রাত 12টার সময় আসে। ওকে মামা, এখন আমাকে একটা হেল্প করো তুমি। ওরা যখন চা খেতে আসবে তখন কৌশলে ওদের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে, সাথে এই যে ক্লোরোফর্ম বোম, এটা ওদের সামনে মারবে এবং সাথে সাথে নিঃশ্বাস বন্ধ করে রাখবে, বা এখান থেকে 100 মিটার দূরে চলে আসবে। কি মামা, পারবে তো? আলবাত পারবো, খুব পারবো। তো মামা, আজ দেখা হচ্ছে তোমার সাথে ঠিক রাত 1টায়। এখন তুমি সাবধানে যেও। চাওয়ালা মামা চলে যেতে ফোনটা বের করে আলবার্টকে ফোন দিলাম। হ্যালো বস। আলবার্ট, তুমি তো সব কিছু সিসিটিভিতে দেখছোই। লোকটা ফলো করো, কোথায় কি করে না করে। আর হ্যাঁ, লোকটা চালাকি করলেই ওখানেই শুয়ে দেবে। ওকে বস। আর স্টিভেনকে রেডি হতে বলো এবং এমপির পুরো বাড়িটাতে স্নাইপারকে নজর রাখতে বলো। ফোন কেটে উপরের নিতু রুমের সামনে এলাম, তারপর দরজা নক করে ভেতরে গেলাম। দেখলাম নিতু মুখটা ফ্যাকাশি করে শুয়ে আছে। নিতু, এই নিতু, নিতু, কাঁদছো কেন? স্যার, আমার বাবা খুবই স্বার্থপর, শুধু আমাকে একা করে চলে গেল। নিতু, এটাই নিয়তি। বাঁচা মরা সব আল্লাহর হাতে। এভাবে ভেঙে পড়লে আন্টিরা তো কষ্ট পাবে। এমন সময় করিম চাচা খাবার নিয়ে রুমে ঢোকে। তফিক, এই নে খাবার, রেখে গেলাম। নিতু, ওঠো। কিন্তু নিতুর কোনো হেলদোল নেই দেখে জোর করে টেনে তুলে নিজের প্লেটে বিরিয়ানি নিয়ে নিতুর মুখের সামনে ধরতেই নিতু টুপ করে মুখে পড়ে খেতে লাগলো। একে একে 3 প্লেট খেয়ে সাবার করে দিল। আরো খেতে চেয়েছিল, যার মুখ দেখেই বুঝেছিলাম, কিন্তু আর না খাইয়ে পানি খাইয়ে দিলাম। এরপর ঘুমাতে বলে নিজেও একটু খেয়ে নিলাম। রাত 1টা। আলবার্ট, স্টিভেন আর আমি 3 জন 3 গেটে কানে ব্লুটুথ ফোন। আলবার্ট আর স্টিভেনকে ভেতরে ঢুকতে বলে আমি নিজে পানির লাইন বেয়ে উপরে উঠতে লাগলাম। এমন সময় ওপর থেকে কিছু পড়ার শব্দে মাথাটা একটু উপরে তুললাম। দেখলাম কয়েকটা লোক অন্যমনস্ক ভাবে কিছু করছে আর বিয়ার খাচ্ছে। উপরে ওটা থামিয়ে দিয়ে নিচে দেখালাম। হায় আল্লাহ, নিচেও কয়েকজন ঘোরাফেরা করছে। তার মানে আমি ফেসে গেলাম। এমন সময় নিচের লোকগুলো কেন যেন দ্রুত মাটিতে আশ্রে পড়, সাথে সাথেই কানে কারো কণ্ঠ ভেসে হলো। সামান্য এসে আবারও পাইপ পেয়ে উপরে উঠতে দেখতে পেলাম কয়েকটা লাশ পড়ে আছে। ছোটবেলায় একটা মৃত ব্যক্তিকে দেখলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেত, কিন্তু এখন চোখের সামনে 10টা লাশ, কিন্তু ভয় নেই। মনে শুধু প্রতিশোধের আগুন আর চোখে রক্তের নেশা। ছাদের উপর নেমে দরজা থেকে এগিয়ে যাওয়ার আগে খেয়াল করলাম এদের সবার পোশাকই একরকম, তাই দ্রুত ওদের একজনের কাপড় খুলে নিয়ে নিজে পরে নিলাম। সাথে বুলেট প্রুফ জ্যাকেট ও তার ছাদে ঢোকার দরজাটা খুলে চারিপাশে লক্ষ্য করলাম কেউ আছে কিনা, কিন্তু না, নেই। এগিয়ে যেতে দেখলাম সামনের দিকে, নিচতলায় আসলাম। আর আসতেই সোফায় চোখ গেল। অ্যালবার্ট আর স্টিভেন বসে। কিছুটা অবাক হলেও পাশে দেখালাম লাশের স্তূপ না হলেও 10 থেকে 12টা হবে। অ্যালবার্ট, কিভাবে কি? বস, আপনার থেকে সব শেখা। আসলে আমরা পেছনে আরও একটা দরজা ছিল, যার লক লেজার বিম দিয়ে গলিয়ে দরজাটা সামান্য ফাঁক করে ক্লোরোফর্ম বোম মারি। আর এতেই সব কয়টা কুপকাত, আর যে কয়টা উপরে ছিল আর নিচে ছিল সব কয়টাকে স্নাইপার দিয়ে শুইয়ে দিয়েছি। বুঝলাম। তো এমপি কই? বস বউয়ের সাথেও লুডো খেলছে, তাই আর ডিস্টার্ব করিনি। আমরাও একটু খেলতাম যদি অনুমতি দিতেন। স্টিভেন, শুধু তুমি কি একাই? আমিও তো আছি, চলো একে একে লুডো খেলবো। কিন্তু বস, আমাদের তো এমপির বউয়ের সাথে কোনো শত্রুতা নেই, তাহলে কেন? অ্যালবার্ট, আসলে এমপির স্ত্রী বিভিন্নভাবে প্রতারণা করে উঠতি বয়সী মেয়েদের এমপির শয্যার সঙ্গী করেছে, তারপর বিভিন্ন হোটেলে বিক্রি করেছে, এমনকি কাজের মেয়েদেরও। আমিও চাই ওকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে যে কতটা কষ্ট হয় ওসব করে। ওকে বস। কোন ঘরে আছে? বস সামনেই ঘরে। তোমরা দেখলে কি হবে এসব? বস, ওই যে দেখুন মনিটর। আর আমার মনে হয় এখানকার চামচাগুলো লুকিয়ে এমপি আর ওর বউয়ের এসব দেখতো, আর এখনো হয়তো ওরা এসবই দেখছিল, যার জন্য আমাদের আশাটা টের পায়নি। মনিটরে চোখ দিলাম, দেখলাম আসলেই এমপি হার্ডওয়ার্ক করতে ব্যস্ত। এমন সময় আমি, অ্যালবার্ট আর স্টিফেন দরজা ভেঙে ভেতরে ঢুকতেই এমপি ভয়ে লাফিয়ে ওঠে আর কাঁথা দিয়ে শরীর ঢেকে দেয়।
তোর এত বড় সাহস, আমার চামচা হয়ে তুই আমার ঘরে ঢুকেছিস বিনা অনুমতি দিতে? কে আসিস দ্রুত আয়। ডেকে লাভ নেই, কেউ আসবে না রে, সবগুলোকে উপরে পাঠিয়ে দিয়েছি। এবার তোর পালা। তোর কত টাকা চাই বল, আমি দেবো, তবু আমাকে মারিস না। তুই কি ছেড়েছিলি আমার বাবাকে? হ্যাঁ, কে তোর বাবা? সব কি তোকে বলা যায়? বল প্লিজ বল। স্টিফেন, চাদর সরাও আর সলাকে ধরো। আজ দেখি, অনেকদিন হলো টেস্ট করা হয়নি, আর এর কত তেজ আজ দেখবো। না না, প্লিজ এমন করো না। এই, তুমি কিছু বলো প্লিজ। হলে হলে সুন্দরী, তুমি যে কত মেয়ের জীবন নষ্ট করেছো সেটা কি জানো? হ্যাঁ, এবার না হয় তোর জীবনটা আমি নষ্ট করে দেই। বলেই ঝাঁপিয়ে পড়লাম, মুখের মধ্যে পুরো একটা চাদর ঢুকিয়ে দিয়ে নিজের পুরুষত্ব দেখাতে লাগলাম। কিন্তু আমি ভেবেছি স্টিফেন ধরে দেবো, কিন্তু না, বুড়ি মারা গেল। ওকে ছেড়ে দিয়ে এমপির মুখ খুলে জিও বা প্লাস দিয়ে টেনে ছেড়ে বের করে আনলাম। তারপর স্টিফেন এর লাশ কয়েকশো টুকরো করো আর কোনো চিড়িয়াখানার শকুনকে খাইয়ে দিও। বস, আর এই বাড়িটা? বাড়িটা আমার বাবার, কিন্তু এ বাড়িতে তো এই নরপশুগুলো অবরুদ্ধ করে দিয়েছে, তাই বাড়িটা ভেঙে ফেলবো আর একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ করব। স্টিফেন, মনে আছে তো তোমাকে কি কাজ দিয়েছিলাম? বস, কাজ কমপ্লিট। 5 তারিখে ভোট, এবং ওই দিনই সবাই চমক দেখবে। বুঝলাম। আর আমার প্রতিদ্বন্দ্বীকে? বস, আপনার বাবার বন্ধু নানু সহ আরো কয়েকজন। আমার মনোনয়নপত্র কি জমা দিয়েছো? দিয়েছি বস, কিন্তু আপনার বয়স 34, সেটা আমি 36 করে দিয়েছি। আর আপনার মার্কা বাঁশ মার্কা। ভালোই, একটা মার্কা পেলাম, দুর্নীতিবাজদের পেছনে একদম ভরে দেব। বস, আর একটা কথা, আজ আপনাকে যেতে হবে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে। ওকে স্টিফেন, যাব। আর অ্যালবার্ট, এই বুড়িকে সরিয়ে ফেলো, মজাই পেলাম না, তার আগেই শেষ। যাই, এখন বাসায় যেতে হবে, মেয়েটা একাই আছে। বস, আরেকটা কথা, বাইরে যে বডিগার্ডগুলো সেন্সলেস করা, ওগুলো কি করবে? ওগুলোকে ট্র্যাকে তুলে আমাদের ড্রেরায় নিয়ে যাও সাবধানে, আর তারপর ভয় দেখাবে। যে শুনবে তাকে ছেড়ে দেবে, আর না শুনলে ওখানেই পুঁতে দেবে। ওকে বস। বাসায় চলে এলাম। আস্তে আস্তে প্রায় ভোর হয়ে গেল। বাড়ির সামনে আসতেই রহিম চাচার দিকে চোখ গেল। গেটে অস্থিরভাবে পায়চারি করছে। কি হলো চাচা, এত সকালে তুমি বাড়ির বাইরে হাঁটছো কেন? আর মনে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি। আর কি চিন্তা করি সাদে, হারামি, গত রাতে কোথায় ছিলি বল? মেয়েটাকে বাসায় নিয়ে আসলি, আর সব দায়িত্ব কি শেষ? জানিস মেয়েটার জ্বর, তুই নেই আরো বয়ে জ্বর বেড়ে গিয়েছে। কি বলছো চাচা এসব? ওকে তো আমি ওষুধ খাবারের সাথে দিয়ে গিয়েছিলাম কাজে, তাহলে আবার কেন আসবে? সেটা আমি কিভাবে বলবো? আমি কি ডাক্তার হারামি? যা এখনই ডাক্তার ডেকে আন। লাগবে না চাচা, আমি দেখছি। তুমি এসো, ভিতরে এসো, আর চিন্তা করতে হবে না। আর অন্যটা চিন্তা বাদ দাও, এখন থেকে তুমি বাসায় থাকবে। তাহলে কি তুই বিয়ে করবি? যদি করিস তবে আমি আশাই থাকবো, আর না হলে হোটেল চালু রাখবই। এখন বিয়ের চিন্তা নেই, ভিতরে আসো, আমাকে যেতে হবে। ভোট সামনে, মনোনয়নপত্রে স্বাক্ষর করে আসতে হবে। তোকে কতবার বললাম করিস না এসব রাজনীতি, তবু কেন মুখ করছিস? বলছি বড় সাহেব এই রাজনীতির জন্যই জীবনটা দিতে হলো। তোরও যদি... চাচা, বাবা জীবন দিয়েছে রাজনীতির জন্য, আর আমি জীবন নেব রাজনীতির জন্য। এসব তোমার মাথায় ঢুকবে না। নাস্তা বানাও, যাব। চাচার সাথে ভেতরে ঢুকতেই নিতুকে দেখলাম সোফায় বসে আছে। নিতু, কখন উঠেছ? জি স্যার, একটু আগেই। খাওয়া দাওয়া করেছো? জি স্যার, করেছি। আর একটা কথা স্যার, আমি বাসায় যাব। ওখানে যেতে হবে না, আজ থেকে এখানে থাকবে। আর একটা কথা, বাড়ির সব জিনিসপাতি আমি নিয়ে এসেছি, স্টোর রুমে আছে। আর বাড়ির মালিককে বাড়ির চাবি বুঝিয়ে দিয়েছি। নিতু ঠাস করে উঠে এসে চর মারে। তারপর, আপনাকে আমি বলেছিলাম এসব করতে? বলুন, বলেছিলাম? আমারই ভুল হয়েছে আপনার সাহায্য চাওয়া। দয়া করছেন আমার উপর? কোন অধিকারে বলেন আমাকে ওখানে থাকতে? 2 দিন পর বউ এলে আমাকে তো তাড়িয়ে দেবেন। শুধু শুধু কেন আমাকে বিরক্ত করছেন? নিতু, জাস্ট চুপ করো। এখন নিজের ঘরে যাও, আমি রাতে এসে কথা বলছি তোমার সাথে। আমিও চাই এর শেষ দেখতে। আমি চলে যাব। যেতে পারে যেও। আর রহিম চাচা, নাস্তা দাও, যাবো আমি। খাওয়া দাওয়া
শেষ করে বের হয়ে গেলাম। নির্বাচন কমিশন অফিস এসে চোখ কপালে উঠে গেল, কারণ নির্বাচন অফিস থেকে একটাই কথা বলছে, আর তা হলো আমি সংসদ সদস্য ছিলাম না, সাথে আমার কোনো সংসদ সদস্য উপস্থিত নেই। মনটা খারাপ করে বের হতে যাব, এমন সময় স্টিভেন হাজির, সাথে একটা লোক। বস, এই যে আপনার সংসদ সদস্য পয়ের সনদ, আর এই যে সংসদের আরেক সদস্য। এখন কি কোনো সমস্যা আছে কমিশনার সাহেব? না, এখন আর সমস্যা নেই, তবে চা নাস্তা করার জন্য কিছু তো দিতে হবে নাকি? কত চান বলেন? দিন, আপনারাই দিন, কত দিবেন? পুরো 100 কোটি দেব যদি আমাদের বস ভোটে জয়ী হয়। স্যার, অবশ্যই জিতবেন। তৌফিক কথাটা শুধু মনে রাখলেই হবে। হ্যাঁ, থাকবে। আর শুনুন, সবকিছু এখন কমপ্লিট করার দায়িত্ব আপনার। বিপুল ভোটে জয়ী হলে আপনাকে আরো নগদ 10 কোটি দেওয়া হবে, ভেবে দেখবেন। স্যার, অবশ্যই মনে থাকবে। ওকে, আজ তাহলে আমি আসি। আল্লাহ হাফেজ। স্টিভেন, চলো যাওয়া যায়। অফিস থেকে বের হয়ে এলাম। এরপর স্টিভেন, কোথায় পেলে এটাকে, আর জানলে কি করে এসব? বস, আমি আপনাকে আসতে বলেছি আর আমি জানবো না? আর বস, আসতে একটু দেরি হলো, এইটাকে ম্যানেজ করতেই দেরি হয়েছে, না হলে আপনাকে এত সময় নষ্ট করতে হতো না। স্টিফেন, কমিশনার ভালোই লোভ করেছে, 110 কোটি টাকা। আমি কি শুধু শুধু এগিয়ে দেবো? জয়ী হলে সালাকে রাস্তায় ক্রস ফায়ার করিয়ে সকল সম্পত্তি গরিবদের বিলিয়ে দেব। বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। মুখোমুখি বসে আছি আমি আর নিতু। দুজনে নীরব। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে নিতুই বলতে শুরু করলো। আপনি কি পেয়েছেন আমাকে? নিজের বউ যে যা বলবেন আমি তাই করব? আমি এখন এতিম, বাবা তো চলে গিয়েছে, সাথে মায়ের দায়িত্বটাও আমার ঘাড় চাপিয়ে দিয়েছিল। সেই থেকে মা আমার বেঁচে থাকার সঙ্গী, বিয়ের ভাবনা তো কবেই বাদ দিয়েছি। এতিম মেয়েকে আর কে বিয়ে করবে? এখন মাটাও চলে গেল। নিতু, তুমি কিন্তু বেশি বলছো। আরেকটা আজেবাজে কথা বললে কিন্তু মার দেব। জানি দিবেনই তো, কতদিন আর রাখবেন? নিজের মুখ ফুটে তো আর বলতে পারবেন না যে বের হয়ে যাও। এতে আপনাদের মতো বড় লোকের সম্মান নষ্ট হবে। আর যদি অফিসে যাই তবে আপনাকে না বললেও আমাকে এই কথা শুনতে হবে যে দেখ নিতু মেয়েটা কি লেডি বসের বিয়ে হয়ে বসের গাড়িতে আসে, এমনকি বাসাতেও থাকে। তার মানে কি এই মেয়ে স্যারের বিছানায় সঙ্গ দেয়? বলেন, এসব কি বলবে না? নিতু, তুমি ঘরে যাও, আমি তোমার সবকিছু জবাব দেবো। ওকে, এখন যাও নিজের রুমে। নিতু চলে যায় আর রহিম চাচা এগিয়ে আসে। এরপর, তৌফিক, তোকে একটা কথা বলবো। বলো চাচা, কি বলবে? তুই এই নিতু মামনিকে বিয়ে করে নে। ধুর, কি বলছো তুমি এসব চাচা? মাথা ঠিক আছে? দেখ, একা একটা মেয়ে কি করবে না করবে ঠিক নেই, কাকে বিয়ে করবে? মেয়েটা আজকাল কি জানিসই তো, এতিম মেয়ে। হয়তো কেউ প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করলো, তারপর কিছুদিন সংসার করে হয়তো পতিতালয়ে বিক্রি করে দিল। ভেবে দেখেছিস তবে কি হবে মেয়েটার? কিন্তু এবার আরেকটা কথা বললে তোর কানের নিচে থাপ্পড় মারবো। মুখে মুখে কথা বলিস আমার, জানিস তোর বাবাও আমার মুখের উপর কথা বলেনি। কিন্তু চাচা, নিতু কি রাজি হবে? আর অনন্যা যদি ফিরে আসে তখন? দেখ, অনন্যা ফিরে আসে, ওকে সব খুলে বলবি। সে রাজি হলে তাকেও বিয়ে করবি, তাহলেই হলো। আর নিতুকে জোর করে বিয়ে করবি, তারপর বাসর ঘরে সব বুঝিয়ে আদর করে দিবি, ব্যাস হয়ে গেল। ধুর চাচা, তুমিও কিনে শেষে হারামি দেখি লজ্জার ভাব দেখায়। যা, আমি কাজীকে ডেকে আনছি, তুই নিতুকে গিয়ে বল। রহিম চাচা চলে গেল আমার কথা না শুনেই। তাই আর কি করার, বাধ্য হয়ে গেলাম নিতুর ঘরে। নিতু, আসবো? হ্যাঁ, আসুন। ভেতরে যেতে দেখলাম নিতু মনমরা হয়ে বসে আছে। কি হয়েছে নিতু, এভাবে বসে আছো কেন? কথা বলতে কিছুটা নার্ভাস ফিল করছি। এমনি ভালো লাগছে না স্যার। কেন, আপনি কি কিছু বলবেন? আর এমন করছেন কেন? নিতু, আসলে আমি তোমাকে এই বাসায় সারা জীবন রাখার ব্যবস্থা করেছি, যদি তুমি থাকো। দেখুন, যা বলার ক্লিয়ার করে বলেন, এত ভনিতা না করে। নিতু, আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং এক্ষুনি। আপনি পাগল হয়ে গেছেন? কি বলছেন এসব? আপনি কোথায় আর আমি কোথায়? আপনাকে তো একটু আগেই বলেছি আমি বিয়ে করার চিন্তা বাদ দিয়েছি। তাতে কি, আমি তোমাকে বিয়ে করবো, বুঝলে?
আপনি আমাকে বিয়ে করে বিছানায় তৃপ্তি পেলেও নিজে কখনোই বাবা ডাক শুনতে পারবেন না, কারণ আমি ছোটবেলায় একটা দুর্ঘটনায় নিজের মা হওয়ার ক্ষমতা হারাই। এখন বলেন বিয়ে করবেন কিনা? যদি এটা জেনে রাজি থাকেন তো আমি বিয়ে করব আপনাকে। কিছু না বলেই রুম থেকে বের হয়ে এলাম। এদিকে নিতু আমার বের হয়ে আসা দেখে অযথরায় কাঁদতে শুরু করে। ঠিক সে সময়ই নিতু ঘরের দরজা খুলে একটা হুজুর আর রহিম চাচা প্রবেশ করে। নিতু মা, যাও উজু করে এসে আর মাথায় ঘোমটা দাও। কিন্তু কেন চাচা? তৌফিক বিয়েতে রাজি হয়েছে, সে কবুল বলেছে, এখন শুধু তোমার বলাতে হবে। কিন্তু মা যাও, আমি যা বলেছি করো, যদি একটু হলেও আমাকে সম্মান করো। অজ্ঞতা নিতু চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হয়ে আসে আর আসতেই কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলেন। এরপর মা, আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন তবে 3 বার কবুল বলেন। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হয়েছে। নিতু মা, নিচে আসো, তৌফিক বসে আছে, একসাথে খাওয়া দাওয়া করবে। নিতু কিছু বলে না। রহিম চাচার পেছন পেছন নিচে নামতে থাকে। সিঁড়ি বেয়ে নামতে দেখে আমি সাথে সিরাজুল রোমান বসে গল্প করছি। সাথে রোমান আর সিরাজুলের বউ ছিল। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব। ছি ছি, কি বলছেন ভাবি? আমি আপনার দেবর হই, তৌফিক আমার বন্ধু, বুঝলেন? আর আজ থেকে তো আপনিও অফিসের মালিক, তাই না? ভাবি শুনেন, আজ এই বেটাকে একটু ঘুমাতে দিন, বেচারার উপর অত অত্যাচার করেন না, আমার বউটার মতো। এই এই কি বললি তুই কুত্তা? আমি তোকে অত্যাচার করেছিলাম নাকি তুই করেছিলি? ভাবি এর কথা একদম বিশ্বাস করবেন না, এ নিজেই আমাকে ঘুমাতে দেয়নি। নিতু, আমি সিরাজুল আর সিরাজুলের বউ হেসে ওঠে। সাথে রোমান আর রোমানের বউ কিছুক্ষণ হাসাহাসির পর। আচ্ছা দেবর আর ননদ সাহেবেরা চলুন, রাত তো অনেক হলো, খাওয়া দাওয়া সেরে নি। হ্যাঁ চল দোস্ত, আর ভাবিরা আসুন। খাওয়া দাওয়া শেষ করে রোমান আর সিরাজুলরা চলে গেল। রহিম চাচা সব ঠিকঠাক করে ঘুমিয়ে গেছে অনেক আগেই। এখন আমি আর নিতু পাশাপাশি বসে আছি। কি হলো, ঘুমাবেন না? হ্যাঁ তা তো ঘুমাবো, কিন্তু আজ মানে এমন করছো কেন গো? আর শোনেন, আপনি আমাকে করুণা করে বিয়ে করেছেন আমি বুঝেছি। না ম্যাডাম, একদমই না। তাহলে আদর করছেন না কেন? নাকি আমার বাচ্চা হবে না দেখে করছেন না? কি 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 বললে? আরেকবার বলো তো। কই কিছু না তো। ওহে বউ পাখি, গ্রিন সিগন্যাল দিয়ে পালিয়ে যাও কোথায়? এটা ড্রয়িং রুম, এখানে কি ওসব করবেন নাকি রহিম চাচা যে কোনো সময় বের হয়ে আসতে পারে? হ্যাঁ তাই তো। নিতুকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে নিতুকে নিয়ে বিছানায় গেলাম। চোখ গেল নিতুর ঠোঁটের দিকে। হালকা হালকা কাঁপছে ঠোঁট জোড়া। নিজেকে কেমন মাতাল মনে হলো। ঠোঁট দুটো ডুবিয়ে দিলাম নিতুর ঠোঁটে। এরপর বাকিটা ইতিহাস। পরের দিন সকালে। এই উঠছেন না কেন? জানো, এমন করছো কেন? জানোই তো গত রাতে কতটা পরিশ্রম করেছি, এখন একটু ঘুমোতে দাও। হারামি, গত রাতে আমার সব শেষ করে দিয়েছো, আর এখন উঠছে না? গত রাতে তোর মন ভরেনি, আরেকবার যদি দাও তবে উঠবো, না হলে উঠবো না তো। দেখুন আমি আপনাকে সহজভাবে মেনে নিয়েছি দেখে এমন করবে? বুঝিনি তো, নতুন জিনিস একটু ধীরে সুস্থে ব্যবহার করতে হয়। আর আমি আজ আর দেব না, বুঝলেন বড় সাহেব? বুঝলাম, তবে এখন দিন তো তাই কিচ্ছু বলবো না। রাতে শুধু আসলে তুলে নেব। বিছানা থেকে উঠতেই নিচের দিকে চোখ যেতেই দ্রুত গায়ে কম্বল দিয়ে ঢেকে ফেলি। বাহ বাহ, শরম আছে দেখছি, কিন্তু আমি তো রাতে সব দিয়েছি, সুতরাং এত ঢং না করে যাও গোসল করে এসো, আজ আমি নাস্তা বানিয়েছি। ও আচ্ছা, তাহলে এই যাব আর এই আসবো। ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখলাম চাচা পেপারে চোখ ঘোরাচ্ছে ঠিক আমার মতো, আর বউটা আমার ঘেমে নাস্তা বানাচ্ছে ঠিক চাচার মতো। উফ, এতদিনে একটু আরাম পেলাম, বৌমাই সব করছে। একটু শান্তিতে খবরের কাগজটা পড়ি। তুই যা সামনে থেকে। কই যাব? বাহিরে একটা বিদেশিদের মতো লোক দাঁড়িয়ে আছে, তোকে ডাকছিল। বাসায় নিয়ে আসতে চেয়েও আনি নাই, কারণ তুই ঘুমিয়ে, আমি বুড়ো মানুষ, বাড়িতে বৌমা আছে। অচেনা লোকটাকে ভেতর আনতে অতটা সাহস হচ্ছিল না। ভালো করেছে চাচা। আচ্ছা তুমি নিউজ পড়ো, আমি আসছি দেখে।
বাড়ি থেকে বেরোতে চোখ গেল স্টিফেন দাঁড়িয়ে। আরে স্টিফেন, তুমি এখানে? কোনো কাজ আছে কি? স্টিফেন হুট করেই জড়িয়ে ধরে কেঁদে দেয়। এরপর, বস, আপনি আমাকে এতটা পর ভাবলেন, বিয়ে করলেন, তবু আমাকে বললেন না। আরে স্টিফেন, হুট করে হয়ে গিয়েছে। যাই হোক, ভেতরে এসো, নাস্তা করে যাও। বসো। আমি আর আলবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হব, কারণ আমাদের আপনার উপর বিশ্বাস আছে বস। আপনি যেই পথে চলবেন আমরাও সেই পথে চলব। না স্টিফেন, তুমি আমার নয়, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী চলবে। তুমি সাক্ষ্য দাও আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ বা ইলাহ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত একমাত্র রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ বা ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর রসুল। আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমার নাম স্টিফেন নয়, আমার ভাই তরিকুল। বুকে এসো। তরিকুল কোলাকুলি শেষ করে বিদায় নিল। আমিও ভেতরে চলে আসলাম। এই, কে এসেছিল? আমার ভাই এসেছিল। ও কই, ভেতরে আনোনি কেন? ও চলে গেল, অন্য একদিন আনবো। এখন শোনো, খেতে দাও। আজ আবার ভোটের প্রচারে বের হবো। মানে কিসের ভোট? ইলেকশনে লড়ছি আওয়ামী লীগের হয়ে, বুঝেছো? এখন খেতে দাও, আবার যেতে হবে। তুমি এসবে? বাবার স্বপ্নের বাকি কাজ শেষ করার জন্য খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে এলাম বাইরে। এমন সময় সামনে একটা নীল রঙের টয়োটা গাড়ি এসে থেমে ধুপধাপ গাড়িতে উঠে বসি। গাড়িটা চলতে শুরু করে। গাড়িতে আমি আর তরিকুল, অর্থাৎ স্টিফেন আর অ্যালবার্ট আছে। বস, অ্যালবার্টের নাম চেঞ্জ করে তৌহিদুল রেখেছি আমি। বাহ, সব নাম দেখি একই, তৌফিক, তরিকুল, তৌহিদুল। যাই হোক, আমাদের কাজটা কি মনে আছে? জি বস, নানু সব কয়টা চামচাকে শেষ করে দেওয়া এবং নানুকে দুর্ভোগ করে ফেলা। কিন্তু এটা সম্ভব একমাত্র ওর ডান হাত রাহেদুলকে ধরা। আর এই রাহেদুল আমার বাবার কে ছিল জানো? না তো বস, কি রে তরিকুল, তুই জানিস? না তো বস, কে ছিল? আমার বাবার সৎ ভাই। কি অবাক হলে? আমিও অবাক হয়েছি, কারণ এটা আমিও জানতাম না। জেনেছি তখনই যখন বাবার ডায়েরি আমি পেয়েছিলাম। বস, এই শালাকে আমরা কোথায় পাবো? কি, তৌহিদুল খোঁজ নিয়েছো? জি বস, এই তো সামনে একটা গোডাউন আছে, ঠিক সেইখানে ওদের আস্থানা। কতজন থাকে ওখানে? বস, কমসে কম 15 জন, কিন্তু টেনশন নেই বস, আমাদের ফাইট করতে হবে না, জাস্ট যাবো আর টুপ করে বোমা মেরে দিয়ে যাবো। তাহলে কি আমরা নানুর গোপন প্ল্যান জানতে পারবো? তৌহিদুল কথাটা ভালো বলেছ, কিন্তু আমাদের ওটা করলে চলবে না। পেছন থেকে হামলা করতে হবে। যেহেতু ধরলাম ওরা 20 জন, আমরা 3 জন, তাই হিসেব করে দেখো, আমাদের 3 জনকে 3 ভাগ হতে হবে এবং 6 জন করে টপকি দিতে হবে, এবং শেষে ওই রাহিদুলকে জীবিত রাখবে। নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে আমি, তৌহিদুল আর তরিকুল বের হলাম। বস, এই নিন আপনার লেজার আর M4 পিস্তল। বাহ, কই বের দুটো? এই দুটো তো শুধু আমার সেনাবাহিনীর কাছে থাকে। বস, এটা তৌহিদুল তৈরি করেছে। ওকে, পরে কথা হবে। 3 জন 3 দিক দিয়ে ঢুকে পড়ো। তরিকুল আর তৌহিদুল, তোমাদের কাজ গোডাউনের বাইরে যারা সব কটাকে শুট করা আর দ্রুত লাশগুলো সরিয়ে ফেলা, আর আমি গোডাউনের পেছনের দরজা দিয়ে ঢুকবো। অল দ্য বেস্ট। গাড়ি থেকে নেমে কথা অনুযায়ী তরিকুল আর তৌহিদুল চলে গেল বাড়ির গেটের সামনে। তরিকুল দেয়াল টপকে ভিতরে গেল, আর তৌহিদুল পাশে বড় একটা গাছে উঠতে লাগলো। ওদের এই সাহসিকতা আর বুদ্ধিমত্তা দেখে অবাক হলাম, সাথে খুশিও হলাম। হাঁটতে হাঁটতে গোডাউনের পেছনে চলে আসলাম, কিন্তু কোনো দরজা পেলাম না। হঠাৎ একটা ভাঙা জানলা দিয়ে বিড়ালকে বেরোতে দেখে খুশি হয়ে এগিয়ে গেলাম। আর যা ভেবেছিলাম তাই, আমি সহ আরো 2-1 জন ঢুকতে পারবে। ফোনটা বের করে আমার অন্যান্য ক্রু লিডার আশিককে ফোন দিলাম। আশিক, দ্রুত গোডাউনের পেছনে চলে আসো। আসলে আমি তরিকুল আর তৌহিদুলকে নিয়ে আসলেও আগে থেকেই আমার আরো 25 জনের একটা টিম ঠিক করে রেখেছিলাম, যারা গোডাউনের ওপর নজর রাখছিল। একটু পর আশিক এলো। বস বলুন। সব কি বলার আগে পুরো গোডাউন ঘিরে ফেলো। একটা লোকও যেন বেঁচে থাকতে না পারে, আর 5 জনকে এখানে দাঁড়িয়ে থাকতে বলো, সাথে স্নাইপারকেও রেডি থাকতে বলো। বস, এই একটা সামান্য লোককে ধরতে এত কিছু করতে হবে? আশিক, শত্রুকে দুর্বল ভেবো বোকাপি। এত কথা না বলে যেটা বলেছি সেটা করো। ওকে বস। আমি ভেতরে ঢুকে অবাক হলাম। বাহ, এই গোডাউনের ভিতরে এত কিছু, একদম 5 স্টার হোটেলের মতো সাজসজ্জা। কিন্তু এসব তো আশিক বলেনি। দ্রুত তরিকুলকে কন্ট্যাক্ট করলাম। হ্যালো তরিকুল, দ্রুত
দ্রুত আশিককে ধরে ফেলো, সালা বেহিমিনি করেছে। কথা বলতে বলতে পায়ের শব্দ পেয়ে দ্রুত লাইট ভেঙে দিলাম, আর সাথে সাথে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। দ্রুত দরজার কাছে গেলাম আর নিঃশ্বাস প্রাণীর মতো কান খাড়া করে শুনতে লাগলাম। 1 2 3 4 5, একে একে 5 জনের পায়ের আওয়াজ পেয়ে হাসলাম একটু। পায়ের মোজা খুলে লেজার বিম গান বের করে অন করলাম, সাথে ম্যাগনিফাই গুগলস পরে, আর সব কিছু দিনের মতো পরিষ্কার দেখতে পেলাম। একদমই ঠিকই ভেবেছি, 5 জন লোক, হাতে রিভলভার, ওদের কথোপকথন। কিরে কুত্তার বাচ্চা, কই গেল? আর লাইটটা কেন নষ্ট বলতো? কিভাবে বলবো, আমি তো তোর সাথে ছিলাম। আমার মনে হয় বিড়ালটা আবার এসেছে। বসকে বলি জানালাটা ঠিক করি, কিন্তু তিনি শুনেই না। আচ্ছা বস, এই যে শালাকে টুপ দিয়েছি, সে কি জানে যে বস 1 নাম্বার গিরগিটি, যখন তখন রং বদলায়, ওর কাজ শেষ হলে শালাকে মেরে দিবে। কথা শেষ হতেই সবগুলো একসাথে হেসে উঠলো উচ্চস্বরে। ওদের কথা শুনে মেসেজ গরম হয়ে গেল। দ্রুত লেজার বিমের ট্রিগারে চাপ দিলাম, মুহূর্তেই ভয়ানক রশ্মি বের হয়ে সবগুলোর মাথা ঘাড় থেকে আলাদা হয়ে গেল। ম্যাগনিফাই গ্লাস খুলে ফেললাম, তারপর সামনে গিয়ে ডানের দরজা পেলাম। হালকা ফাঁক করে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু না, কেউ নেই। আশেপাশে আর কোনো ঘরও পেলাম না, এই একটা ঘর, আর সামনে আরো একটা ঘর দেখতে পেলাম। সামনে গিয়ে যেতে থাকলাম, আর গঙ্গানির শব্দ কানে বাজতে লাগলো। কি হচ্ছে দেখার আগ্রহ বাড়লো, এটা কোনো চাল হতে পারে এভাবেই, তাই না গিয়ে আশেপাশে সবকিছু ভালো করে দেখতে লাগলাম। না, কিছু নেই। কনফিডেন্স নিয়ে এগিয়ে গেলাম দরজা দিকে। হালকা চাপ দিলাম, খুললো না, তাই পাশেই ভাঙ্গা জানালায় চোখ দিতে আটকে উঠলাম, কারণ ভেতরে 3টে নগ্ন মেঘে বেডের সাথে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কুকুরদের মতো, আর 45 ঊর্ধ্বের লোক চামড়ার বেল্ট দিয়ে ফটাফট বাড়ি দিচ্ছে মেয়েগুলোর নিতম্পে। হঠাৎ মনে পড়লো, আরে আরে, এটাই কি তবে সেই নিউজ যে আজ থেকে 1 বছর আগে নিউজে শুনেছিলাম বাংলাদেশে এমন কিছু লোক আছে তারা নাকি ব্যান্ডেড সেক্সে অগ্রসর হচ্ছে, এবং কিছু যুবকেরা বিভিন্ন মেয়েকে তুলে নিয়ে গিয়ে শুধু ফ্যান্টাসির জন্য এভাবে সেক্সে লিপ্ত হচ্ছে। অবাক হলাম, মেয়েগুলো এনজয় করছে, এত মার খাচ্ছে তবুও। বুঝলাম ব্যান্ডেড সেক্স, তবে এমনই স্বইচ্ছায় নগ্ন হয়ে পুরুষের মার খাওয়া মনে মনে হাসলাম। দরজার কাছে গিয়ে লকের লেজার বিম ঢুকিয়ে দিলাম, মুহূর্তেই লক গলে গেল, আর দ্রুত ডিগবাজি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। লোকটা হয়তো চমকে গেছে কারো এমন হঠাৎ প্রবেশ করায়। মেয়েগুলো কিন্তু নিজের কাপড় পরতে পারলো না, আর লোকটা নিজের হাতে পিস্তল তুলতে নিয়ে অমনি ওর বুকে লাথি মেরে নিয়ে ফেলে দিয়ে দ্রুত ওর হাত পা সবকিছু মেয়েদের মতো কুকুরের স্তরে বেঁধে ফেললাম। এরপর কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে হেসে দিলাম, কারণ এই হলো রাহেদুল, বাবার সৎ ভাই। রাহেদুল সাহেব বয়স হয়ে গেল, তবুও রস শেষ হলো না। এতই তোমার পাওয়ার, আজ সব শেষ করব। তুই তো চিনিস না মাই খোকা, তোকে এক চুটকিতে উড়িয়ে দেব। আরে বোকা, তোদের লোক তো শেষ কবে। যাই হোক, আমি এবার তোর সাথে ব্র্যান্ডেড সেক্স করব, কিন্তু এখানে নয় পাগলা। তৌহিদুলের সাথে কন্ট্যাক্ট করলাম। তৌহিদুল, কাজ শেষ? ইয়েস বস, শেষ। আমি আর তরিকুল এই আশিককে বেঁধে রেখেছি। গুড। এখন কথা কম, দ্রুত আমাদের কন্টেইনার বাহী ট্রাক নিয়ে এসো, আর সাথে তোমরা ভেতরে চলে এসো। বস, আশিক কি করেছে? আমাদের লোকেশন সবকিছু রাহেদুলকে বলে দিয়েছে সালা, তাও কিছু টাকার জন্য। বস, এটাকে সহ বাকিগুলোকে কি করব? এই পুরো গোডাউনে বম লাগিয়ে দাও, আর এইগুলোকে বেঁধে এখানে ফেলে রাখো। ওকে, আয়। বোম লাগানোর কাজ শেষ হতে এতেই প্রায় 8 ঘন্টা সময় চলে গেল। একটু পর ট্রাকে করে আসলো, মেয়েটিটাকে ওই নগ্ন অবস্থাতে গাড়িতে তুললাম, সাথে রাহিদুলকেও। তারপর কিছুতে যেতেই বোমগুলো টাইম কত? বস, আর মাত্র 5 মিনিট আছে। ড্রাইভার, গাড়ি ফাস্ট চালাও। প্রায় 100 মিটার যাওয়ার পরেই পুরো শহর জুড়ে বিকট শব্দ কেঁপে ওঠে। মুচকি হেসে সোজা নিজের আস্থানায় চলে এলাম, একে একে সবগুলোকে নামালাম। এরপর তহিদের তো বলো, এই মেয়েগুলো কি করবো? বস, এদের আমি চিনি। এরা হলো চামড়া বিক্রেতা, বিভিন্ন নাইট ক্লাবে ব্যান্ডেড সেক্স করে এদের মা বাবা এদের পেশায় সমাজে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করেছে। তো তরিকুল, তহিদুল, তোমরা সহ আমাদের এই আস্থানে যত ক্রু আছে সবাই এই 3টাকে যা খুশি করো, তবে মনে রেখো বেঁচে যেন না থাকে। আর আমি রাহেদুলের সাথে একটু সেক্সের প্র্যাকটিস করে আসি। রাহেদুলকে আবার সামনে রেখে সবাই 3টা মেয়েকে নিয়ে চলে গেল। এই তুই প্লিজ বল কে তুই? তুই জানিস আমি নান্নর লোক, তোকে একদম পুঁতে ফেলবে নান্ন।
তুই কি জানিস? হ্যাঁ, আমি তো সৎ ভাইয়ের ছেলে, যাকে তুই আর নান্নু হত্যা করেছিলি। হ্যাঁ কি? আব্বে হালা, এত কি করছিস কেন? যা শুনেছি একদম সত্যি। এখন চুপচাপ আমার কথাগুলো জবাব দিবি, নয়তো তোর লাশ একদম এত টুকরো করবো যে তুই জানতেই পারবি না। আর এসব ঠিক তোকে জীবিত রেখেই পা থেকে শুরু করব, আর মাথায় গিয়ে শেষ। তুই কি চাস বল? তোর এই সুন্দর দেহটাকে আবার এত টুকরো করি? হ্যাঁ না ভাতিজা, আমি তো তোমার চাচু হই, আমার সাথে কি তুমি এমন করতে পারবে বলো? তারপর বলো কি জানতে চাও। গুড। আমার বাবাকে কেন হত্যা করলি সেটা বল। আর এই নান্নুর বাচ্চাকে কোথায় পাবো? আসলে এই যে এতে তো পাওয়ার সম্পত্তি সম্মানের জন্য করেছি, আর ভাগ্য ভালো ছিল তোদের কেন যেন তোদের মারিনি, আর যার কারণে আজ নিজের মৃত্যু সামনে চলে এলো। জানিস তো, কেউ কোনো পাপ করে কখনোই ধামাচাপা দিতে পারে না। আই মিন, পৃথিবীতে পারফেক্ট ক্রাইমিং কেউ করতে পারে না, কোথাও না কোথাও গুলো রেখেই যায়। যাই হোক, নান্নুকে তো আমি চিনে গেছি, বুঝলি। কিন্তু বল, তোকে কি করব? মন তো চাচ্ছে তোকে ফ্রিজে রেখে দিই, যেমন আমার বাবাকে রেখেছিলি। না না বস, এত সহজে একে মারলে তো হবে না। আমি নতুন একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করেছি, যা এখনো টেস্ট করা হয়নি। তাহলে দেরি করছো কেন? দ্রুত রেডি করো। আর এর দুটো নাগরিকের কি হলো? হ্যাঁ হা 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 হা। বস, ওকে তো অ্যাকাউন্ট দিতেই আধমরা হয়ে গেছে, না জানি এতক্ষণও মারা গেছে। বস, আমি কি নিয়ে আসবো ব্যাকটেরিয়া বক্স? আবার জিজ্ঞেস করে দ্রুত নিয়ে এসো। একে দেখতেও ঘৃণা লাগছে, বিদায় করব আগে একে, তারপর বাসায় ফিরে যাব। তরিকুল আরো কয়েকজন ধরাধরি করে গাছের একটা ঘর বা গ্রিন হাউসের মতো গাছের তৈরি ঘর নিয়ে এসে সামনে রাখলো। তারপর বস এটাই। বস, এই নিন ম্যাগনিফাই গ্লাস, এখন দেখুন। গ্লাসটা হাতে নিয়ে বক্সের দিকে তাকাতেই ঘৃণায় গা ঘিনঘিন করে উঠছে। এত নিকৃষ্ট জীব আছে জানা ছিল না। দেখতে একদম ড্রেনে জমে থাকা পানিতে যেরকম অক্টোপাসের মতো হাজার পাওয়ালা প্রাণী। কি এগুলো তারুকুল? আগে বলবে না, তাহলে তো আর দেখতাম না। এখন ভাতও জমা হবে না। বস, এখানেই এই কুত্তার বাচ্চাকে ফেলে দিব? দিবে তো দেরি করছো কেন? হাত পা বেঁধে ফেলে দাও, তাহলে তো হয়। তরিকুল সহ আরো কয়েকজন রাহিদুলের হাত পা শিকল দিয়ে বেঁধে গাছের মধ্যে ফেলে দিতেই কেন যেন রাহিদুলের দেহ থেকে ধরধর করে রক্ত বেরোতে শুরু করলো। আর রাহিদুল মুখের দিকে চোখ গেল, মনে হচ্ছে প্রচুর চিৎকার করছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, কারণ ঘরটা সাউন্ড প্রুফ, মানে ভেতর থেকে কোনো শব্দ শোনা যাবে না, কিন্তু বাহির থেকে সব শোনা যাবে। মেয়েটার কি করলে? বস, ওটাকে কয়েকশো টুকরো করে ফেলেছি। আপনার হুকুম পেলে টুকরোগুলো সমুদ্রে ফেলে দিয়ে আসবো। তো দিয়ে আসো। আর তারিকুল, এর যতক্ষণ না অদৃশ্য হচ্ছে ঠিক ততক্ষণ তুমি সব বাকি সবাই এখানে থাকবে। আমার কাজ আছে একটা, আমি গেলাম, আগামীকাল দেখা হবে। গোডাউন থেকে বের হয়ে সোজা গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলাম। হঠাৎ চোখ গেল রাস্তার উপর পড়ে থাকা একটা লোকের দিকে। দেখে মনে হলো ভিক্ষুক, কিন্তু চেনা চেনা লাগছিল। কিছুতেই মনে করতে পারলাম না কে লোকটা। যাই হোক, ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে বাসায় গেলাম। যেতেই নিতু বউ পাখিটা হাজির। কি হলো, সামনে দাঁড়ালে কেন? এই এই রাগ কাকে দেখাচ্ছ? গত রাতে কত রোমান্টিক দেখলাম, আর পরের দিনে পুরাতন হয়ে গেলাম নাকি? নিতু পাখি, আমি তো একটা বিষয় ভাবছি, কেন তোমার নাম অনন্যা পাখি বা তনু পাখি হলে কেমন হতো? নিতু কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেই দরজার পেছন থেকে ঝাড়ু বের করে মারতে শুরু করে দিল। আরে আরে, মারছো কেন? হারামি লুচ্চা, সত্যি করে বল, এই অনন্য আর তনু পাখি কে? নয়তো তোর একদিন কি আমার যতদিন লাগে। আরে আরে, জানো এগুলো তো তুমি না। তবুও থামছে না। উপায় না পেয়ে জাপটে ধরে রুমের দিকে যেতে লাগলাম। বাহ বাহ বাহ, মারা বাদ দিয়ে দিয়েছে। মুখের দিকে চোখ গেল, চোখগুলো কেমন যেন নেশার জানান দিচ্ছে। তবে কি, পরের দিন ঘুম থেকে ওঠে সোজা বাথরুমে ফ্রেশ হয়ে বাইরে আসতে চোখ গেল বিছানার দিকে। নিতু এখনো ঘুমে ধূপধাপ বের হয়ে নিচে আসলাম। রহিম চাচা খেতে দিল। খেয়ে গাড়িটি নিয়ে সোজা গোডাউনে আসলাম, কিন্তু আজব বিষয়, কাউকে যেন দেখছি না। পকেট থেকে রিভলভার বের করে লোড করে সাবধানে এগিয়ে যেতে লাগলাম। চারদিকে পিন পতন নীরবতা, মনে খটকা লাগতে শুরু করলো। তারিকুল, তৌহিদুল সব
বাকি সবার কিছু হলো না তো হাজারটা চিন্তা মাথায় নিয়ে চোখ গেল একটা ঘরে, লাইট জ্বলছে, সাথে অনেকগুলো লোকের ছায়া। দ্রুত এগিয়ে গিয়ে হতবাক হয়ে গেলাম। আরে তরিকুল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তহিদুল দাঁড়িয়ে আছো কেন? বস, রাহিদুলের দেহ আর একটু বাকি আছে, অদৃশ্য হয়ে যাবে আর একটু পরেই। ওদের কথাটা শুনে গতকালের কথাটা মনে পড়তে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। হুট করে ওদের জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে পাগল, আমি বলেছি বলে কি খাওয়া দাওয়া বা ঘুম বাদ দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা হয়েছে সবার। যাও দ্রুত রেডি হয়ে এসো, আজকে সবার ছুটি, ঘুরতে যাবো আমরা। এই পোকাগুলোকে তরিকুল সরিয়ে রাখো, সাথে এই সংস্পর্শের জন্য কেউ না আসে। ওকে বস। সবাই চলে গেল, আমিও বের হয়ে গাড়িতে বসলাম। এমন সময় গতকালের ওই পাগল টাইপের লোকটার কথা মনে পড়তেই চমকে গেলাম। আরে এ তো মনে হচ্ছে অরণ্যার বাবা। দ্রুত সে জায়গায় যেতে গিয়েও গেলাম না। তরিকুল, তৌহিদুল সহ বাকি সবাই এসে গেছে। দুইটা হাইস গাড়ি নিয়ে চললাম ঘোরার পথে। বস, ভোট তো সামনে, আর কয়েকদিন বাকি, কি করবেন? ভোটের চিন্তা নেই, সব কমিশনার করবে। আমি শুধু আছি নানুকে উঠতে। সালাকে কিভাবে বাগে পাবো আর ওখানে টপকে দেবো। বস, এটা কেমন যেন হয়ে গেল না? তহিদুল, তুমি কি বলতে চাচ্ছ? আমি বুঝেছি, তবে কুকুরদের সাথে পাঙ্গা নিতে নেই, বুঝলে? পাঙ্গা নিতে হয় বনের উন্মুক্ত সিংহের সাথে, আর আমি অতটাও রিস্ক নিতে চাই না। এক তোমাদের ভাবি, দুই তোমরা। বস, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আপনি কেমন যেন কথা বলার সময় অস্বস্তি বোধ করছেন। কিছু কি হয়েছে? হয়েছে, আসলে ওদের সব খুলে বললাম। বস, চলুন দ্রুত ওই জায়গায় আমরা সকলে ওকে খুঁজে বের করব। কিন্তু কোনো কিন্তু নয় বস, চলুন আমরা সবাই খুঁজবো ওনাকে। অতঃপর গাড়ি নিয়ে সোজা 3 রাস্তার মোড়ে চলে এলাম এবং খুঁজতে শুরু করলাম, কিন্তু না, পেলাম না। হতাশ হয়ে বের হয়ে পাশেই একটা চায়ের দোকানে বসলাম। এই যে ভাই, এটা কি সরকারি জিনিস পাইছেন? চা অর্ডার না করে বসে পড়লেন। আসলে ভাই প্রচুর হাঁপিয়ে গেছি তো, তাই বসছি। এতে কি হয়েছে? রাগ করছেন কেন? রাগ কি করি সাধে? কেউ আমার দোকানে চা আর খাচ্ছে না। চা না বিক্রি হলে সংসার চলবো কেমনে? কেন খেতে যাচ্ছে না? কেন আবার? গতকাল একটা পাগল এসেছিল, দেখে দয়া হয়েছিল, তাই 1 কাপ চা আর পাউরুটি খেতে দিয়েছিলাম। ব্যাস, চা হওয়া তাই হলো। কোনো এক ব্যক্তি বলে বেড়ালো আমি পাগলকে যে কাপে চা খাওয়াই সেটাতে নাকি আমি আর 10টা মানুষকেও চা খাওয়াই। কিন্তু আপনি দেখেন আমি 1 টাইম গ্লাস ব্যবহার করি। বুঝলাম। তা সেই পাগলটা দেখতে কেমন আর কোথায় সেই লোক? সন্দেহ হলো এটাই তো সেই লোক নয় যাকে আমি খুঁজছি। এই যে ভাঙা বাড়িটা দেখছেন না, ওরই পাশে একটা ভাঙা ঘরে থাকে। কতবার ওই বাড়ির মালিক তাড়িয়ে দিল, তবুও আসে। এক পর্যায়ে মালিকই বাড়ি থেকে চলে যায়। এমন সময় আমার সবগুলো লোক এলো, সাথে তরিকুল আর তৌহিদুল। ভাই, পেলাম না। সমস্যা নেই, বসো আর চা খাও। মামা, 30 কাপ চা দাও। কি এত কাপ চা কে খাবে? এই যে আমার ভাইরা, আমি খাবো। চাওয়ালা মামা মনে হয় অনেক অবাক, সাথে খুশিও হলো। চা খেয়ে বিল মিটিয়ে ভাঙ্গা বাড়ির ভেতরে গেলাম। দেখলাম একটা লোক শুয়ে আছে, মুখ ভর্তি দাড়ি, মনে মনে সেভ করে। তরিকুল, এই সেই, চলো একে নিয়ে চলো। এই তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বস, এ তো মনে হচ্ছে পাগল নয়, দেখুন সাধারণ আর স্বাভাবিক কথা বলছে। হ্যাঁ, আমি পাগল নই। তাহলে এমন কেন আপনার চেহারা? দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন, কিন্তু কথা তো একদমই স্বাভাবিক। বস, আমার মনে হচ্ছে এ কোনো দেশের এজেন্ট, দালালি করে। ধুর, কি যাতা বলছিস। বস, আপনি কি করবেন? আপনার নাম কি জনাব? ইহাদুল মুহিত। নামটা তো আফগানিস্তানের। আপনি সঠিক করে বলুন তো, আপনি এখানে কেন? আর আপনাকে আমার চেনা চেনা লাগছে। আমার বাবা একজন আফগানিস্তানের বাসিন্দা, কিন্তু আমি বাংলাদেশে ঘুরতে এসেছিলাম তালিবানদের শাসন আমলে, এবং এখানে এসে একটা হাফেজার প্রেমে পড়ে যায়, আর শেষমেশ বিয়ে করে সংসার করতে থাকি। এমন সময় একদিন খবর পাই আমেরিকার ন্যাটো বাহিনী তালেবানদের উচ্ছেদ করে আফগানিস্তান দখলে নেয়, সাথে আমার পরিবারকে হত্যা করে, যার ফলস্বরূপ আমি আর আফগানিস্তানে ফিরে যাইনি। এখানে আমার বিবিকে নিয়ে সংসার করতে থাকি। প্রতিবেশী হয়েছিল একজন, নাম তার এমদাদ। তার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এমন সময় তার একটা পুত্র হয়, আর কিছুদিন পর আমার কন্যা।
দুই পরিবারে খুশির জোয়ার বইছিল। আমার কন্যা আর আমার বন্ধুর পুত্র দুজন দুজনকে পছন্দ করত। বন্ধুর সাথে ঠিক করেছিলাম দুজনের বিবাহ দিব, কিন্তু তার হতে পারেনি। নেমে আসে এক বিপত্তিকর বাধা। লোকটার কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। তাহলে আমি যা ভাবছি আর যাকে খুঁজছি, এই কি সেই অনন্যার বউ? কি হয়েছিল? আর আপনার মেয়ের নাম কি? এক রাতে হঠাৎ ফোন আসে আমার ফোনে। ফোনটা অবশ্য এমদাদ দিয়েছিল ওর সাথে কথা বলার জন্য। তো অবাক হয়ে ফোনটা রিসিভ করেছিলাম। ঠিক সেই সময়ই একটা অচেনা কণ্ঠ শুনতে পাই। তো কেউ একজন বলছিল, বাঁচতে চাস তো এখনই পালা, হা হা হা। কণ্ঠটা এত এত ভয়ঙ্কর ছিল যে গা শিউরে উঠেছিল। কিন্তু বেবি আর কন্যার কথা চিন্তা করে পরের দিন সকালেই বাড়িটা ছেড়ে বের হয়ে পড়ি। কন্যাকেও বারণ করেছিলাম কাউকে কিছু না বলতে। আপনার কন্যার নাম কি অনন্যা? জি হ্যাঁ, আমার কন্যার নাম অনন্যা জাহান। আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে দেই। হ্যাঁ, এটা খুশির কাটা। ডিজের অনন্যাকে খুঁজে পাওয়ার একটা মাধ্যম। বলেন না আঙ্কেল, অনন্যা কই? আঙ্কেল প্লিজ বলেন না অনন্যা কই? কি হয়েছে বাবা, এমন করছো কেন? আর অনন্যাকে তুমি চিনো কিভাবে? আমি এমদাদ সাহেবের পুত্র তৌফিক। কি বাবা, তুই তৌফিক? এত বড় হয়ে গেছিস। বল না এমদাদ কই? ওর সাথে আমার কথা আছে, অনেক অনেক জরুরি কথা। বাবা বেঁচে নেই আঙ্কেল, কেউ তাকে খুন করেছে। কি? যাই হোক আঙ্কেল, বলেন না অনন্যা কই? অনন্যা আর ওর মাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম বরিশাল। সেখানে শুরু করি মসজিদের ইমামতি করতে। ভালোই চলছিল সংসার। 3 বছর পর ওইখান থেকে আবারও পিতা হই ফুটফুটে এক কন্যা সন্তানের। একদিন ঠিক করি তোমার বাবার সাথে দেখা করতে আসবো। তো পরের দিন লঞ্চে উঠি। অনন্যা ওর মার সাথে কেবিনে ঘুমিয়ে পড়েছিল, আর আমি ছোট নিতুকে নিয়ে ছাদে উঠেছিলাম একটু বাতাস খেতে। আর ঠিক সেই সময়ই মুখোমুখি দুটো লঞ্চের ধাক্কা লাগে, আর চোখের পলকেই লঞ্চ ডুবি হয়। ভাগ্য ভালো ছিল, ছোট নিতুকে নিয়ে কোনো রকমে সাঁতার কেটে পাড়ে উঠি, কিন্তু হারিয়ে ফেলি নিজের স্ত্রী আর কন্যাকে। সেই থেকে নিতুকে আমি নিয়ে কি করব না করব ভেবে পাই না। আমার মতোই একটা মাও তার স্বামী আর দুধের বাচ্চাকে হারিয়ে পড়ে কাঁদছিল। এদিকে আমার কন্যাটাও দুধ খাওয়ার জন্য কাঁদছিল। হঠাৎ মহিলাটি বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াতে শুরু করে। তাকে নিয়েই একটা ঘর ভাড়া নেই এবং একটা সময় তাকে বিবাহ করি। কাটিয়ে দেই বাকিটা সময়। হঠাৎ একদিন রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় কিছু লোক তুলে নিয়ে যায় আমার। আর কিছু নেই। যখন নিজের জ্ঞান ফেরে পালিয়ে আসি কোনো রকমে, কিন্তু ততদিনে একটা বছর পেরিয়ে গেছে। আর এই বাড়িটা দেখছো না, এটাই ছিল আমার ভাড়া নেওয়া বাড়ি। আমার বিশ্বাস আমার মেয়েটা ফিরে আসবে এখানে। অনন্যা মারা গেছে শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়েও খুশি হয়েছি এটা ভেবেই যে আমার বোন ঋতু আর কেউ নয়, অনন্যারই ছোট বোন। আচ্ছা, আপনি তাহলে এখানে থাকেন কেমন? কোনো সমস্যা হবে না। এই চলো সবাই, চাচাকে রেখে দ্রুত বাসায় চলে আসি। আর আসতেই মৃত্যুর সামনে এসে হাজির। এই থামুন, আবারও আমার জন্য কিছু না এনে বাসায় এসেছেন? ও চলো ভেতরে, ভেতরে যাই তারপর বলছি। ভেতরে যাব, তারপর বলবে বউ একটু চুমু খাই, তারপর ডট ডট ডট। এগুলো হবে না, আমার জন্য কিছু নিয়ে আসো, তারপর ভেতরে যেতে দিব। বুঝলাম পাগড়িটা ছাড়বে না, তাই নিতুকে নিয়ে আবারও গাড়িতে বসে সোজা সেই ভাঙা বাসায় নিয়ে আসলাম। তো হিদুল আর তরিকুল আগে থেকে বসেছিল। আমি নিতুকে নিয়ে আসতেই ওরা দুজন চোখ নিচে নামিয়ে নিল। আই, কোথায় আনলেন আমাকে? আরে বাবা, তোমাকে সারপ্রাইজ দিতেই এনেছি। দেখো তো বাড়িটা চেনো কিনা। আজব তো, আমি কিভাবে চিনবো এই বাড়ি? আমি কি এসেছি নাকি কখনো এখানে? কথাটা শেষ করার আগেই নিতু বুক বন্ধ হয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেয়ালের দিকে। কি হলো, চেনো না জায়গাটা? তাহলে চলো। হারামি, এটাই তো আমাদের ছোটবেলার বাসা। এখানেই আমি, আম্মু আর বাবা থাকতাম। হঠাৎ একদিন বাবা বাসায় আর ফেরেনি। মা আর আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু টাকা চেয়েছিল, কিন্তু তা আমাদের কাছে ছিল না বলে আর খোঁজ দেয়নি। মা কান্না করতে করতে বাসায় আসে, কিন্তু বাসায় আসতেই বাড়িওয়ালা ভাড়া চায়। মা না দিতে পারলে ঘরের সব কিছু ফেলে শুধু 2টো পাতিল,
প্লেট জগগুলো নিয়ে মা তার চাচার বাসায় যায়। সেই চাচা ওই বাড়িতে আশ্রয় দেয়, সেই থেকে ওই বাসায় কাটাচ্ছিলাম আর সংসার। আম্মু নিচে ওই চাচার বাসায় কাজ করে চালাচ্ছিলেন। আচ্ছা, তোমার বাবাকে কি দেখবে? আমার বাবা বেঁচে আছে? ওই যে ওখানে শুয়ে আছে। নিতু দৌড়ে সামনে যেতে থাকে। এদিকে ইহাদুল মোহিত সম্পর্কে আমার শ্বশুর আব্বাও ঘরটা থেকে বের হয়ে এসছে। বাবা মেয়ে মুখোমুখি, দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। আমি শুধু মাথা নাড়াতে নিতুর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। নিতুর এমন জড়িয়ে ধরা দেখে নিজে একটু হিংসা হচ্ছে, তবে কিছুই করার নেই। অনেকক্ষণ দুজনের মধ্যে বাবা মেয়ের কান্নাকাটি শেষ করে নিতু ওর বাবাকে ছেড়ে দিতে নিতুর বাবা ধবাস করে মাটিতে শুয়ে পড়ে। হেলদোল নেই। দ্রুত এগিয়ে গিয়ে হাতের পায়েল চেক করে ওরা চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দিলাম। বাবা, বাবা, ও বাবা, বাবা কথা বলো বাবা, এভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। বাবা কথা বলো বাবা, কি হলো? নিতুরের পাগলামো দেখে নিজের চোখ দিয়েও অনেক আগেই পানি বের হয়ে গেছে, কিন্তু কি করার। তরিকুল আর তহিদুলও কাঁদছে। নিতুকে দাঁড় করিয়ে চোখ দুটো মুছে দিলাম। কিন্তু এই মাত্র বাবাকে হারানোর বেদনাটা যে কত বড় হয় তা আমার জানা নেই। তহিদুল, তোমরা একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসো। আর তরিকুল, তুমি এখানে থাকো, আমি তোমার ভাবিকে বাসায় নিয়ে যাই। নিতুকে নিয়ে বাসায় আসলাম। সিরাজুল আর রোমানকেও বললাম। ওরা চলে এসছে ওদের বউকে নিয়ে। কিছুটা নিঃশ্বাস নিলাম সিরাজুল আর রোমানের বউকে দেখে। ওদের কাছে নিতুকে রেখে শ্বশুর আব্বার জ্বালাচা শেষ করে দাফন করে বাসায় আসলাম। আমার সাথে সিরাজুল রোমানরাও ছিল। ওরাও বিদায় নিল আর বলে গেল আগামীকাল আসবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। নিতুর কাছে গেলাম, দেখলাম এখনো সে কাঁদছে। নিতু, এই নিতু, নিতু চলো গোসল করে নিবা। দেখো, আমার একদম ভালো লাগছে না, প্লিজ আমাকে একা থাকতে দাও। দেখো নিতু, আমাকে রাগিও না, চুপচাপ যা বলছি করো। বাপরে বাপ, এত দেখি ওর কান্নার বেগ আরো বেড়ে গেল। কান না দিয়ে কোলে করে বাথরুমে নিয়ে গেলাম। তারপর গোসল করে নিজের করে নিলাম। একে তো গরম, তার উপর বৃষ্টি, কেমন যেন স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। খিচুড়ি হলে বেশ ভালো হতো, কি আর করার। নিতু, কিছু খাবে? হারামি, চুপ করে আমাকে জোর করে গোসল করে দেওয়ার নামে বাথরুমে লুচুগিরি শুরু করেছিস। আবার আসছে আদর করতে। আজ থেকে 5 দিন তুই আমার গায়ে হাত দিবি না। কই লিচুগুড়ি করেছি, শুধু আমাকে অপবাদ দাও। দূর, ভাল লাগে না। বুঝি বুঝি, লুচু শালা। কিচেনে খিচুড়ি আর ডিম আর অমলেট আছে। কে রান্না করেছে? সেই দুপুরে করেছিলাম। তারপর কি হলো দেখলেই তো। কাম ডাউন, আর মনে করতে হবে না, আমি আসছি। কিচেন থেকে খিচুড়ি আর ডিম অমলেট নিয়ে ঘরে এসে নিতু আর আমি একসাথে খেলাম। খেয়ে হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।